আসসালামু আলাইকুম আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে পদার্থবিজ্ঞান সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের কোশ্চেন 14 থেকে 15টা হইতে পারে, কারণ তোমরা যারা যে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ বিজ্ঞান বিভাগের গ্রুপ সাবজেক্ট হচ্ছে 40 মার্ক। 40 মার্কের মধ্যে সবগুলোই কিন্তু 40 মার্ক চলে আসবে, ব্যাপারটা এরকম নয়। এখানে সবচেয়ে বেশি পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন হবে। গতবারটা আমরা এমন দেখে এসেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটাতে যতগুলো কোশ্চেন সলভ করে দিব এবং কিছু থিওরি এখানে বিশ্লেষণ করে দিব এবং যে কয়টা প্রশ্ন সলভ করে দিব তুমি জাস্ট এগুলা পিডিএফটা ডাউনলোড করে সুন্দর করে পড়বা, এগুলা বারবার রিভাইজ করবা। আশা করি যে তোমার প্রথম পত্রটা খুব ইজিলি স্মুথ ভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একেবারে প্রথম থেকে শুরু করব। অর্থাৎ যে শর্ট সিলেবাস রয়েছে, শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন হবে, ভেক্টর থেকে আমরা স্টার্ট করব। তো চলো কথা না বাড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস শুরু করে দিই। তো ভেক্টর দিয়ে স্টার্ট করতেছি আর কি। ঠিক আছে, তো প্রথমে খেয়াল করে দেখো যে a প্লাস বি প্লাস সি মানে প্রশ্ন করা হয়েছে, এটা আসলে কি সূত্র। আচ্ছা, তো আমি বলতে চাই যে দেখো পড়ার স্টাইলটা কেমন হচ্ছে, মানে আমি যে প্রশ্নগুলো নিয়ে আসছি এই প্রশ্নগুলো সলভ করলে ইনশাল্লাহ তুমি আসলে দেখবা যে এর মধ্যে কমন পেয়ে যাচ্ছ। খুব বেশি কঠিন কোশ্চেন হবে না, আবার খুব সহজ কোশ্চেন হবে না, তো এই কোশ্চেনগুলো লাগবে। তো প্রথমে তোমাদের লাগবে হচ্ছে যে ভেক্টর রাশি কিছু বীজগাণিতিক মেনে চলে। তো এই যে বীজগাণিতিক মেনে চলে যে কয়টা সূত্র, মোট হচ্ছে 3টা সূত্র। এটা মনে রাখবো কি করে? এটা মনে রাখবো আমরা হচ্ছে এই ছন্দ দিয়ে, সেটা হচ্ছে 20 বন্টন। মনে রাখবে 20 বন্টন। এই যে বিতে হচ্ছে বিনিময়, কি বললাম? বিনিময়। ঠিক আছে, তো বিনিময় সূত্রটা চেনার উপায় কি? বিনিময় সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ। ওকে, আর এটা হচ্ছে সংযোগ। এই দেখো সংযোগ আমাদের প্রশ্ন করছে, কিন্তু এটা কি আসলে? এটা হচ্ছে সংযোগ সূত্র। আচ্ছা, সংযোগ সূত্র মনে রাখার সবচেয়ে সহজ উপায় আমি বলে দিই। আগে এ প্লাস বি প্লাস সি তুমি লিখে নিবা, আবার এখানে এ প্লাস বি প্লাস সি লিখে নিবা। হ্যাঁ, লিখে নিছো? এবার লিখে নেওয়ার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে প্রথমে ব্র্যাকেট দিবা, তাহলে এবার এখানে শেষে ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা হচ্ছে যে তোমার সংযোগ। তুমি যদি এখানে ব্র্যাকেট দিতে তাহলে ওইটা এবারে এক্সচেঞ্জ করে দিতা। তাহলে এটার অ্যান্সারটা কোনটা বুঝতে পারছো? এটার অ্যান্সারটা কোনটা? এটার অ্যান্সারটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে সংযোগ সূত্র। এবং ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে কি বন্টন। আরেকটা আছে বন্টন সূত্র, ভালো করে বুঝো। তো বন্টন সূত্রটা একটু মনে রেখো। বন্টন সূত্রটা হচ্ছে এম এ প্লাস বি ভেক্টর এভাবে থাকে, এবং এম এ ভেক্টর এবং হচ্ছে প্লাস এম বি ভেক্টর। মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রথম কনসেপ্টটা হচ্ছে কি, যে প্লাস বি, এটা বলেছে যে কি সূত্র এটা, বাট প্রথম কনসেপ্টটা হচ্ছে ভেক্টর রাশি কিছু কিছু ভেক্টর রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে। যে ভেক্টর রাশি যে কিছু বীজগাণিতিক নিয়ম মেনে চলে। এই বীজগাণিতিক নিয়ম, ঠিক আছে, বীজগাণিতিক নিয়মগুলো কি কি সেইটা বীজগাণিতিক নিয়ম এই যে 3টা। আশা করি ব্যাপারটা পুরোপুরি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি ভেক্টর রাশি? হ্যাঁ, তোমাদের রাশি আইডেন্টিফিকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে নিচের কোনটা ভেক্টর কোনটা স্কেলার। তো এটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো। এটা মনে রাখবা কি করে? এটা ছন্দ দ্বারা। ঠিক আছে, সেই ছন্দটা আমরা একটু মানে করে রাখি আগে, যে ভেক্টর রাশি চেনার উপায়। দেখো এই প্রশ্নগুলা পড়লে আসলে হয়ে যাবে। হ্যাঁ, আর অন্য কিছু তোমাকে পড়া লাগবে না। তো ভেক্টর রাশি চেনার উপায় তুমি এটা কিভাবে পড়বা সেটা একটু দেখো। তো ভেক্টর রাশি চেনার উপায় হচ্ছে এই যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। টুনির তিতা প্রেমে, বুঝছো? তো এই জিনিসগুলো আসলে তোমার বেশি আসবে। তাহলে ভতে হচ্ছে ভরবেগ, ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, দন্তার সাথে হচ্ছে সরণ, এবং বতে হচ্ছে বল। ওকে, প্রীতে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান, বুঝছো? ওতে হচ্ছে ওজন, ঠিক আছে, ততে হচ্ছে ত্বরণ। আচ্ছা, মতে হচ্ছে কি মন্দন। এই জিনিসগুলো বেশি আসে, বুঝলা? বতে হচ্ছে কি ভ্রামক, ভ্রামক। আর দন্তার সাথে এগুলো খুব ভালো করে পড়ে আসতে হবে। দন্তার সাথে হচ্ছে সান্দ্রতা। আচ্ছা, এই টুনিতে হচ্ছে টর্ক, টুনিতে হচ্ছে টর্ক। আচ্ছা, তিতাতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ ক্ষেত্র। আর এটা তো হচ্ছে প্রাবল্য। আচ্ছা, আর এই মতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য বা ধ্রুবক, প্রাবল্য বা ধ্রুবক, প্রাবল্য বা ধ্রুবক। ওকে, তো এই হলো বিষয়।
তো এবার আসো কোশ্চেনটা কি বলে। কোশ্চেনটা কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি। আচ্ছা, বৈদ্যুতিক প্রাবল্য, বৈদ্যুতিক বিভব, ওজন, ভরবেগ, ও এটা একটু ভুল করছে, ভেক্টর রাশি 9 হবে। হ্যাঁ, এই অমিত চ্যাংড়া খালি ভুল করে। আচ্ছা, নিচের কোনটি ভেক্টর রাশি 9 হবে। হ্যাঁ, কারণ কি দেখো, মানে সবই তো ভেক্টর রাশি আসলে। দেখো এইটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে স্কেলার, তো সেদিক থেকে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আসলে আমাদের একটা রাশি বিষয় সংক্রান্ত পড়াশোনা করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে যে তিনটি ভেক্টর যদি একটি ত্রিভুজের তিন বাহু বরাবর একই ক্রমে নির্দেশ করে, হ্যাঁ, তাহলে যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। মানে আমার কথা বুঝছো, মানে এই যে কোশ্চেনটা বলছে তোমাকে, তো দেখো যে তিনটা ভেক্টর যদি আসলে তিনটা ভেক্টর যদি একই ক্রম, তাহলে দেখো একটা ভেক্টর, ঠিক আছে, এই যে একটা ভেক্টর, এই যে দেখো একটা ভেক্টর, তিনজন একই দিকে ক্রিয়া করছে। তা আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে সবগুলো হচ্ছে 60 ডিগ্রি, সবগুলো 60 ডিগ্রি, সবগুলো 60 ডিগ্রি, রাইট, সবগুলো 60 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলতেছে কি, এখন আমাকে বলছে যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমি এখন মানে যে কোনো একটা যখন চিন্তা করবো, ধরো এখানে আমি চিন্তা করতেছি, তাহলে এই জায়গাটা আমাকে কি চিন্তা করতে হবে, এটা 180, তাহলে 180 থেকে এই যে 60টা বাদ দেওয়া লাগবে, অ্যান্সার হবে 120। 120, বুঝছো? এটা আসলে মনে রাখো এক প্রকার আসলে। হ্যাঁ, এটা মনে রাখো, তাহলে দেখবো যে এমনিতেই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটা স্কেলার রাশি। কোনটা স্কেলার রাশি, দেখো আবার কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে গেছে যে রাশি জানতে চাচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই সহজ না, গ্রেডিয়েন্ট কি স্কেলার রাশি, স্কেলার না, গ্রেডিয়েন্ট ভেক্টর, ঠিক আছে, ডাইভারজেন্স, অ্যান্সার হবে ডাইভারজেন্স। এই যে দেখো এটা হবে ডাইভারজেন্স, তাহলে অ্যান্সার হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি, কালো ভেক্টর, সরানো ভেক্টর। ওকে, নেক্সট কোশ্চেন, দুই বা ততোধিক ভেক্টর একই তলে কাজ করলে তাকে তুমি কি বলবা। তাকে কি তুমি হচ্ছে একই ভেক্টর বলতে পারবা, কখনোই না। সমরেখা বলবা না, সমতলীয়। অর্থাৎ দুই বা ততোধিক একই তলে কাজ করলে এটা হচ্ছে সমতলীয় ভেক্টর, মনে থাকবে। এগুলো হচ্ছে ভেক্টরের সংজ্ঞা, সমতলীয় ভেক্টর। তাহলে এখন তোমাকে একটু ছোট করে বলতে চাই যে একটু ভেক্টরের সংজ্ঞাগুলো একটু ভালো করে তোমাকে দেখতে হবে। তো ভেক্টরের সংজ্ঞার মধ্যে সমান ভেক্টর আছে, ভেক্টরের সংজ্ঞার মধ্যে কোনগুলা, সমান ভেক্টর আছে, বিপরীত ভেক্টর আছে, সমান আছে, বিপরীত আছে, এরপরে নাল আছে, আস্তে আস্তে সবই হবে। এখান থেকে অনেক কোশ্চেন আসছে, তাহলে এখান থেকে আমরা কোনটা বলতে পারি অ্যান্সার, সমতলীয় ভেক্টর। ওকে, নেক্সট কোশ্চেন, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে কি বলে। আচ্ছা, কি বলছে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, জাস্ট একই দিকে ক্রিয়া করে, তো সীমাবদ্ধ ভেক্টর কি কখনো হবে, সম্ভবই না। যদি একই দিকে ক্রিয়া করছে, সমান ভেক্টর, সমান ভেক্টর কি হবে না, সমান ভেক্টর, দুইটা ভেক্টর একই রকম, রাইট, তার মানে এটা না। সমরেখ না, তাহলে কোনটা, সদৃশ। সদৃশের সংজ্ঞাটা কি, যে কোনো একদিকে ক্রিয়া করলে হলো, তার মানটা ডিপেন্ডেবল না। এই যে দেখো এটা হচ্ছে সদৃশ, অ্যান্সার হচ্ছে সদৃশ। ওকে, নেক্সট কোশ্চেন, কোন ভেক্টরের শুরু এবং শেষ একই স্থানে কার, শুরু এবং শেষ কোনটা, স্বাধীন ভেক্টর, অসম্ভব, বিপরীত ভেক্টর, অসম্ভব, সমরেখ ভেক্টর না, এটাও না, তাহলে কোনটা, নাল মানে শূন্য ভেক্টর। কারণ কোন ভেক্টরের শুরু এবং শেষ একই স্থানে, কারণ শূন্য ভেক্টর, বুঝতে হবে তোমাকে। এইগুলা কিন্তু চলে আসে, বুঝতে পারছো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে শুরু এবং শেষ। তাহলে কোন ভেক্টরের শুরু এবং শেষ, হ্যাঁ, শূন্য ভেক্টরের, শূন্য ভেক্টরের, শূন্য ভেক্টরের শুরু এবং শেষ একই জায়গায়, ভেক্টরের শুরু ও শেষ, শুরু ও শেষ, এই মনে থাকবে। আচ্ছা, এই দেখো নাল ভেক্টর, নাল ভেক্টর, বুঝছো, নাল ভেক্টর মানে তো শূন্য ভেক্টর। ওকে, এবার এই কোশ্চেনে দেখো কি বলতেছে, যে এ ক্রস বি এবং হচ্ছে বি ক্রস এ হয় তবে এদের মধ্যবর্তী কোণ হয়। তো এ ক্রস বি আর বি ক্রস এ মানে তো এরা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। এরা যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে কত ডিগ্রি হয়, এরা পরস্পর বিপরীতমুখী হলে অবশ্যই 180 ডিগ্রি হবে, পরস্পর বিপরীতমুখী, বুঝছো। আচ্ছা, তাহলে বিপরীতমুখী তো বুঝতেছো যে একটা হচ্ছে এ ক্রস বি মানে উল্টাটা, উল্টাটা হইলে এটা বি ক্রস এ, যেহেতু উল্টা তুমি সহজে বুঝো, তাহলে কত ডিগ্রি, এ দেখো দেখো 180 ডিগ্রি। কেন, কারণ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেন, কে গুণ জে, জে গুণ কে, এটা মানে কত, এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা আসলে 0 হবে। কিভাবে, দেখো কে গুণ সে, এটা আমাদের দেখো এই এখান থেকে আমাদের খুব প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে যে গুণ হচ্ছে কে। আচ্ছা, এটা একটু কনসেপ্টটা বোঝানো, সেই কনসেপ্টটা হচ্ছে কি, দেখো তো এখানে দুইটা থাকবে, একটা আই গুণ আই, একটা আই গুণ জে, সরি জে গুণ জে, আর এটা থাকবে হচ্ছে জে গুণ জে, আর এটা থাকবে হচ্ছে জে গুণ জে, এবং এটা থাকবে হচ্ছে কে গুণ কে, ঠিক আছে। আচ্ছা, এটা থাকবে হচ্ছে আই গুণ জে, আর এটা থাকবে হচ্ছে জে গুণ কে, এটা থাকবে হচ্ছে কে গুণ আই, আর এটা থাকবে হচ্ছে কে গুণ আই, আর এটা থাকবে কে গুণ আই, বুঝা ব্যাপারটা। তো এইগুলা মানে হচ্ছে শূন্য, এগুলো মানে হচ্ছে শূন্য। কিভাবে হলো, কারণ এই যে এটা ক্রস গুণনের সূত্র, ক্রস গুণনের সূত্র আমরা কি পড়ে আসছি, যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, রাইট।
তো এবি সাইন থিটা, তো এবি সাইন থিটা হওয়ার জন্য দুজন একই রকম দেখতে, দেখো আই গুণ আই, তাহলে এখানেও মানে এ এটাও বি, দুজন একই রকম আই এবং আই। সাইন হচ্ছে কত ডিগ্রি, সাইন হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি, কারণ দুজন একই রকম দেখতে, দ্যাটস ওয়াই এর ইকুয়ালস মানে 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 0 যদি হয় তাহলে সবগুলো 0, আর আই গুণ জে মানে হচ্ছে আই গুণ জে, দেখো এটা এইভাবে ঘুরবে, এই দেখো। আচ্ছা তাহলে এটা হচ্ছে আই, তারপরে এটা হচ্ছে জে, তারপরে এটা হচ্ছে কে। এখন দেখো এইভাবে যাবে, তাহলে আই গুণ জে মানে হচ্ছে কে, ঠিক আছে, জে গুণ কে মানে হচ্ছে আই, ওকে, কে গুণ আই মানে, কে গুণ আই মানে হচ্ছে জে, কে গুণ আই মানে হচ্ছে জে। কথাটা বুঝো এইভাবে। এখন যদি আমি উল্টা পথে যাই, যদি আমি এখন জে গুণ আই যাই, ধরো আমি উল্টা পথে যাই, যে জে গুণ আই গেছি না, তাহলে তুমি কি বলবা, তুমি বলবা হচ্ছে মাইনাস কে, জে গুণ আই, তাহলে আই গুণ কে, আই গুণ কে মানে কি বলবা, আই গুণ কে মানে হচ্ছে মাইনাস জে বলবা, ঠিক আছে। আর কে গুণ জে, কে গুণ জে মানে হচ্ছে মাইনাস আই। তাহলে এখন দেখো তো কোনটা পড়তেছে, তাহলে কে গুণ জে। আর আমারে বলো যে কে গুণ জে মানে কোনটা, এখানে তুমি দেখো দেখেই বুঝতে পারবা যেখানে কোথায় আছে কে গুণ জে। চলো দেখি তো, এই দেখো দেখো কে গুণ জে মানে মাইনাস আই, তাহলে এটা হবে মাইনাস আই, ওকে, প্লাস এবার জে গুণ কে মানে কি, দেখো তো জে গুণ কে, তাহলে দেখো জে গুণ কে মানে হচ্ছে আই, দেখো তো এটা কি প্লাস আর মাইনাস না, তাহলে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যায় না, কাটাকাটি হলে 0 হয়ে যায় না, হ্যাঁ তাহলে অ্যান্সার হবে 0। এই দেখো দেখো, বুঝছো? ওকে, নেক্সট কোশ্চেন, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ভেক্টর গুণফলের মান কত হবে। যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ভেক্টর গুণফলের মান কিন্তু সর্বোচ্চ, এটা মনে রাখো, যে দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হয় এবং তাদের মানে পরস্পর লম্ব হয়, তখন তাদের ভেক্টর গুণফলের মান কত হয়, সর্বোচ্চ হয়। এটা মনে রাখবা সবসময়, যে এটা হবে সর্বোচ্চ হবে, ঠিক আছে। আচ্ছা, আর শর্তটা হচ্ছে শূন্য, শর্তটা হচ্ছে শূন্য, ওকে। নেক্সট কোশ্চেন, আচ্ছা কি বলছে, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। তো দেখো এই টাইপের কোশ্চেন অনেকবার আসে, যে কোনটা আসলে ভেক্টর বিভাজন, কোনটা ভেক্টর মানে এরকম টাইপের কোশ্চেন অনেক বেশি আসে। তাহলে নিচের কোনটা ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত, পাখির উদ্যান, চলন্ত গাড়িতে পণ্যবৃষ্টি, গাড়ির গতি, এটা ভেক্টর বিভাজন না, এগুলো হচ্ছে ভেক্টর যোজন। তাহলে এইগুলা হচ্ছে, দেখো এটা হচ্ছে ভেক্টর বিভাজন, যে গুণ গুণ টানা নৌকার গতি, ঠিক আছে, গুণ টানা নৌকার গতি, গুণ টানা নৌকার গতি হচ্ছে ভেক্টর বিভাজন। গুণ টানা নৌকার গতি কি মনে থাকবে? আচ্ছা এই কোশ্চেন গুলো একটু দেখে যাও। দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কেমন হবে? খুবই সহজ একটা কোশ্চেন, যে দুটো ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির মান কেমন হবে? সর্বনিম্ন হবে অবশ্যই। তাহলে বিপরীত দিকে ক্রিয়া করলে, ধরো এখানে আছে পি ভেক্টর আর এদিকে আছে কি ভেক্টর, দুজন বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তো বিপরীত দিকে ক্রিয়া করলে মাইনাস না, তাহলে মাইনাস হলে পি মাইনাস কিউ না। আচ্ছা তার মানে কি, এটা সর্বনিম্ন, মাইনাস মানে সর্বনিম্ন, মনে থাকবে। ওকে, রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের কত গুণ? এটা হচ্ছে 2 গুণ, ঠিক আছে। ভি মানে হচ্ছে 2 ওমেগা, এই যে দেখো ভি, এটা হচ্ছে তোমার ক্যালকুলাসে আছে, হ্যাঁ ভি মানে হচ্ছে তোমার 2 ওমেগা আছে, 2 ওমেগা আছে, মানে এটা হচ্ছে দ্বিগুণ, বুঝছো? এই যে দেখো অ্যান্সার দ্বিগুণ, আমি দেখি নাই, আচ্ছা দ্বিগুণ। ওকে, নেক্সট কোশ্চেন, 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একই একটি কণার উপর আরোপিত হলে নিম্নের কোন বলটি কণার উপর লব্ধি বল হতে পারে না? তাই লব্ধি বল হতে পারে না, এটা সহজে বোঝার উপায় হচ্ছে আমরা একবার ম্যাক্স বের করবো আর একবার মিনিমাম বের করবো, ঠিক আছে, একবার ম্যাক্স বের করবো আর একবার মিনিমাম বের করবো। তাহলে লব্ধিটা এখন দেখো তো আর ম্যাক্স, তাহলে আমরা কি জানি, আর ম্যাক্স মানে পি প্লাস কিউ। তাহলে এখন দেখো পি প্লাস কিউ এখানে কে কে আছে, একটা আছে 5 আছে, একটা আছে 10 আছে, তাহলে আমি 10 প্লাস 5 বললাম, তাহলে হচ্ছে 15 নিউটন, বুঝছো? আবার আর মিনিমাম চিন্তা করলাম, তাহলে এবার দেখো তো বড় থেকে বাদ দিব, তাহলে 10 মাইনাস 5 তাহলে কত হয়, 5 নিউটন। এবার তুমি দেখো তো এখানে 5 নিউটন 15 নিউটন, এর মধ্যে যারা থাকবে, হ্যাঁ তারা হবে, আর এর বাইরে যারা চলে যাবে তারা হবে না। তাহলে দেখো 5 নিউটন 5 নিউটনের মধ্যে আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা 10 নিউটন 5 থেকে 15 এর মধ্যে আছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। 15 নিউটনও 5 থেকে 15 এর মধ্যে আছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। দেখো 20 নিউটন একদম বাইরে বের হয়ে গেছে, তার মানে এটা হবে অ্যান্সার, কত, 20 নিউটন অ্যান্সার, মনে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন, 8 একক ও 4 একক মানে দুটি সঠিক রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, রাশি দুটির লব্ধির মান কত কত একক? তাহলে এটা লব্ধির সূত্র, এটা হচ্ছে আমাদের লব্ধি, ভালো করে বুঝো, এটা আমাদের কিন্তু একবারে লব্ধির সূত্র। তাহলে এখন আমি লব্ধির সূত্রটা এখানে যদি প্রয়োগ করি, তাহলে দেখি কি হয়, সেটা হচ্ছে কি সামান্তরিকের যে আর মানে যে পি স্কয়ার টি স্কয়ার প্লাস হচ্ছে 2p কিউ কজ আলফা, এইটা আমি তোমাকে বলি খুব ভালো করে পড়বা, এটা দিয়ে চলে যাবে। একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে কত, তাহলে 8 এর উপর স্কয়ার, তারপর হচ্ছে 4 এর উপর স্কয়ার, তারপর হচ্ছে 2 গুণ 8 গুণ 4 গুণ কস কত ডিগ্রি, কজ হচ্ছে 120 ডিগ্রি, কজ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখন দেখো 8 এর উপর করলে হচ্ছে 64, এটার উপর হচ্ছে 16, ঠিক আছে।
আচ্ছা প্লাস 2 গুণ 8 গুণ 4 গুণ cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস অফ, ওকে। তাহলে এখন এই দুই কাটা, তাহলে এখন এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে তোমার 64, এখানে থাকে তোমার হচ্ছে 16, আর এখানে থাকে হচ্ছে 4 আসছে, এটা তো কেটে গেছে, তাহলে এখানে মাইনাস আছে কিন্তু, তাহলে মাইনাস, ঠিক আছে। আচ্ছা 4 আসছে, ঠিক আছে, 3 আসছে 24, 4 আসছে 32, ওকে। তাহলে এখন দেখো আমরা এখানে 64 প্লাস 16, তাহলে 64 আর 16, তাহলে 4 6 0, আর হাতে থাকে 1, তাহলে 6 আর 1 হচ্ছে তোমার 7, আর 1 হচ্ছে 8, মানে 80। তাহলে 80 থেকে আমরা 32 বাদ দেবো, তাহলে 80 থেকে যদি 32 বাদ দিই, তাহলে 2 থেকে তোমার এখানে থাকতেছে হচ্ছে, দেখো যে 0 থেকে 2 বাদ দিলে এখানে থাকে হচ্ছে 40। কিভাবে বুঝলো 48? এই যে দেখো খেয়াল করো, এটা 10, তাহলে 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, ওকে, তাহলে 48। আচ্ছা 48, তাহলে এখানে 4 রুট, হ্যাঁ 4 রুট 3 হবে, এক্স্যাক্টলি 4 রুট 3, 4 গুণ রুট 3 করলে তোমার হচ্ছে 48 পাবো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আর 3 রুট 3 তো সম্ভবই না, 5 রুট 3 তো হবেই না, 3 রুট 5 হবে না, তাহলে আমরা সামান্তরিক, এই সামান্তরিকটা খুব ভালো করে দেখবো, হ্যাঁ। তাহলে সামান্তরিকের আরেকটা কথা বলে রাখি, সামান্তরিকের দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে আর ম্যাক্স হচ্ছে পি প্লাস কিউ মানে লব্ধির সমান, আর মিনি হচ্ছে পি মাইনাস কিউ মানে হচ্ছে বিয়োগফলের সমান, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তাহলে আর মানে আর ম্যাক্স পি প্লাস কিউ যখন কি লব্ধি হবে যোগফলের সমান, লব্ধি হবে যোগফলের সমান, যোগফলের সমান, ঠিক আছে। আর পি মাইনাস কি হবে, লব্ধি হবে বিয়োগফলের সমান, লব্ধি হবে বিয়োগফলের সমান, বিয়োগফলের সমান, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ওকে। ওকে নেক্সট কোশ্চেন চলো দেখি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 কোণে ক্রিয়া করে, উহাদের লব্ধির দিক কত? তো একটা কথা মনে রাখবা, যখন দুটো সমমান হবে, যে দুটো সমমানের ভেক্টর, তার মানে পি এবং হচ্ছে কিউ, এরা হচ্ছে যখন সমান, হ্যাঁ মানে দুজনই সমান একই রকম, তারা পরস্পর 240 কোণে ক্রিয়া করলে উহাদের লব্ধির দিক কত? তো উহাদের লব্ধি বের করার শর্টকাট পলিসি হচ্ছে, শর্টকাট মানে থিটা বলছে, বুঝছো, এই যে 240 বাই হচ্ছে 2, তার মানে 120 ডিগ্রি হবে অ্যান্সার, ঠিক আছে। 240 ভাগ হচ্ছে 120 ডিগ্রি, এক্স্যাক্টলি 120 ডিগ্রি, এত হয়ে গেছে, এটা শর্টকাট। তাহলে অপর কোণ বের করার, যে উহাদের লব্ধির দিক মানে অপর দিক বের করার সহজ সূত্র হচ্ছে থিটা, যত থাকবে তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, ওকে। নেক্সট কোশ্চেন, একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার এবং নৌকার বেগ 10 কিলোমিটার, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে করে চালালে অপর পারে ঠিক সোজাসুজি পৌঁছাবে? অপর পারে যখনই উল্লেখ থাকবে যে অপর পার, ভালো করে বুঝবা, অপর পারে বা কোনাকুনি, অপর পারে বা হচ্ছে কোনাকুনি বা হচ্ছে সোজাসুজি, ঠিক আছে, বা হচ্ছে সোজাসুজি বা বিপরীত পারে, এরকম কথা উল্লেখ থাকলে তুমি সহজে মনে রাখবা যে তোমাকে যদি বলে যে এত স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চালালে অপর পারে, কত কোণ মানে কত কোণ বলতে বোঝাচ্ছে যে মধ্যবর্তী কোণ, তাহলে এখানে সূত্র হচ্ছে এরকম যে cos আলফা মানে হচ্ছে মাইনাস ইউ বাই ভি, বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো ইউ বলতে কি, ইউ বলতে আসলে এখানে স্রোত, মনে থাকবে, ইউ বলতে এখানে স্রোত, আর ভি বলতে এখানে কে, ভি বলতে এখানে হচ্ছে মাঝি বা নৌকা, মাঝি বা হচ্ছে নৌকা, কথাটা বুঝো। তাহলে স্রোতের মান কত? স্রোতের মান এখানে দেওয়া আছে হচ্ছে 5, তাহলে -5 বাই হচ্ছে 10, ওকে। তাহলে কাটাকাটি করো, তাহলে আমি একবারে বলি আলফা ইজ ইকাল টু cos ইনভার্স 1 মাইনাস 5 বাই 10 মানে হাফ, কাটাকাটি করলে তাহলে cos ইনভার্স 1 মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি, ইয়েস, এটা হচ্ছে আনসার, ওকে। নেক্সট কোশ্চেন, সোহেল সাইকেল করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো, যদি এরকম কোশ্চেন হয় আর কি, খুবই নর্মাল একটা কোশ্চেন, বৃষ্টির ফোঁটা 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এখানে কার ফোঁটা? বৃষ্টির ফোঁটা, তাহলে ভিআর মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কেমন, এবং তার গায়ে পড়া শুরু হলো, বায়ুর প্রবাহ খুব বেশি ছিল না, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে, তাহলে থিটার মান হচ্ছে 45, তাহলে 35 ডিগ্রি, ওকে। সাইকেলের বেগ কত? সাইকেলের বেগটা জানতে চাচ্ছে, কথাটা বুঝো। তাহলে এখানে দেখো বৃষ্টির ফোঁটা, ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে যে তোমার ভিআর, তাহলে এই যে বলছে সাইকেল, তাহলে এটা সাইকেল মানুষ চালায়, তাহলে এটাকে আমরা ভিএম বলতে পারি, এটা হচ্ছে ওয়াট। তো দেখো এখানে উলম্বের সাথে ছাতা ধরলে একটাই সূত্র, এখানে এই সূত্রটা আসতে পারে এইভাবে, যে উলম্বের সাথে থিটা কোণ, উলম্বের সাথে থিটা কোণ, উলম্বের সাথে থিটা কোণ মানে হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে, ভিএম বাই হচ্ছে ভিআর, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন তোমার উদ্দেশ্য কাকে ভিএম বের করা, তোমার উদ্দেশ্য কাকে বের করা, তাহলে ভিএম মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, আর ভিআর এর মানটা বসে দাও 10, তাহলে 1 গুণ হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দিস ইজ দ্য আনসার।
দেখো শেষ। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে দেখো 10। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল, এই অঙ্কটা আসতে পারে 6√3। ভেক্টরদের মধ্যবর্তী কোণ, এটা অ্যান্সার হচ্ছে তোমার 30 ডিগ্রি। তো কিভাবে হইলো আমরা দুটি ভেক্টর স্কেলার গুণফল? তাহলে ভালো করে বুঝো। তাহলে আমরা এখন সবাই জানি যে এ ডট বি মানে আসলে এবি কস থিটা, রাইট? এবি কস থিটা। আচ্ছা, এখন এবি কস থিটার মান হচ্ছে তোমার 18, আর আরেকটা আছে এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা। তো এবি সাইন থিটার মান হচ্ছে 6√3 বুঝছো? তাহলে এখন আমরা একটা কাজ করব, আমরা এটাকে আমরা ধরো 1 নাম্বার ধরলাম আর এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। আমাদের উদ্দেশ্য থিটা বের করা, মধ্যবর্তী কোণ। তা আমি এখন বললাম যে 2 ভাগ 1 করে, তাহলে এবি সাইন থিটা বাই হচ্ছে এবি কস থিটা। এবি সাইন থিটার মান কত? 6√3, আর এবি কস থিটার মান কত? 18। তাহলে এবি এবি কাটা, সাইন বাই কস মানে ট্যান থিটা। ওকে, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে 6√3, আর এটা হচ্ছে 18। তাহলে এখানে কাটা, তাহলে এখানে 6×6 3, তাহলে থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1। উপরে থাকে হচ্ছে √3 আর নিচে থাকে হচ্ছে কত? নিচে থাকে হচ্ছে তোমার 3। তো দ্যাটস মিন এটা আমরা একবারে পাই হচ্ছে ট্যান ইনভার্স 1/√3। যে কাটাকাটি করলে একবারে বলে দিলাম আর কি। বুঝতে পারছো তো? এখানে আরেকটা √3 নিব, √3 কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 1 থাকবে আর এখানে হচ্ছে তোমার 1/3 থাকবে, মানে √3 যখন কেটে যাবে শুধু 1/3 থাকবে। তো দ্যাটস মিন এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। মনে থাকবে এটার অ্যান্সার কত? 30 ডিগ্রি। খুব ভালো করে দেখবা, 30 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন। দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5 ও 6 একক, এরা কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এ ক্রস বি মান কত? দেখো এই কোশ্চেনটা সরাসরি ক্রস গুণন থেকে এসেছে। সেই সূত্রটা হচ্ছে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। এই যে এই সূত্রটা, বুঝছো? এখন এ এর মান হচ্ছে 5, এটার মান হচ্ছে তোমার 6, এটা হচ্ছে তোমার সাইন, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে 5 6 হচ্ছে 30, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 30 √3 আর এটা হচ্ছে 2, তাহলে কাটাকাটি করো, তাহলে হচ্ছে 15 √3। দেখি 15 √3 আছে, হ্যাঁ এই দেখো আছে, বাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা একটু দেখো তো কি বলে। এই অঙ্কটা বলতেছে যে সমান্তরাল শোণিত দুটি বাহু যথাক্রমে এ এর মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে। ওকে, তার ক্ষেত্রফল। তো যেহেতু এখানে ক্ষেত্রফল জানতে চাওয়া হচ্ছে মানে এবং দুটো বাহু, তো সেক্ষেত্রে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার নিয়মটা হচ্ছে এখানে আমাদের ক্রস গুণন করতে হবে। হ্যাঁ, তাহলে এখন কি করব যে এ ক্রস বি, দেখো এ ক্রস বি, এ ক্রস বি যখন কি করে নিব, তাহলে হচ্ছে আই, এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে। আচ্ছা, তাহলে এখন দেখো এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে -2। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 4। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা হচ্ছে আই ক্যাপ কমন নেব। এটা কাটা এটা কাটা, তাহলে 4 1 4। এবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 2। ওকে, এরপর হচ্ছে সূত্রের মাইনাস জে, তাহলে মাইনাস জে কমন নিলে, মাইনাস জে কমন, এটা কাটা এটা কাটা, 3 4 12, 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12 এবং হচ্ছে তোমার মাইনাস। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝতে পারছো তো? এই যে দেখো 2 আছে মাইনাস, তাহলে প্লাস, তাহলে ওকে এখন কত হবে? এটা হবে তোমার হচ্ছে 2। আচ্ছা, গেল সূত্রের প্লাস কে কমন, এটা কাটা এটা কাটা, 3 3 কে -9। ওকে ওকে, আচ্ছা, তা বুঝতেছো তো? এটা কাটা এটা কাটা, তাহলে 3 3 কে 9 আর এখানে হচ্ছে 1 -1। ওকে, ফাইন। তাহলে এবার আমরা একটু ইয়ে করি, 4 থেকে 6 বাদ দিলে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 2i ক্যাপ, তাহলে হচ্ছে 12 দিয়ে 14, তাহলে হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস হচ্ছে 14 যে। ওকে, ফাইন। আর এটা হচ্ছে যে তোমার 10 মাইনাসে থাকবে, হ্যাঁ মাইনাস হচ্ছে 10 ক্যাপ। এখন এটার হচ্ছে আমরা খালি স্কোয়ার করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো স্কোয়ার যদি করে দিই, এই যে দেখো স্কোয়ার যদি করে দিই, আচ্ছা এখানে করে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে যে -2 এর উপর স্কোয়ার, -14 তার উপর স্কোয়ার, -10 তার উপর স্কোয়ার। আচ্ছা, তাহলে 4 196 আর এটা হচ্ছে 100। ওকে, তাহলে 196 4 হচ্ছে 200 মানে 300। তো 300 মানে কত? এই যে পেয়ে গেছে 10√3। 300 মানে 10√3, এটা আমরা সবাই জানি। 300 কে আমরা বলতে পারি 10√3। ওকে, নেক্সট কোশ্চেন। একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিক দিক কার্যকারী বল কত?
খুবই সহজ, মানে এটা হচ্ছে উপাংশ, এটা হচ্ছে উপাংশ, হ্যাঁ, উপাংশ সংক্রান্ত। তো উপাংশ সংক্রান্ত কিভাবে তুমি সলভ করবা, দেখো উপাংশ সংক্রান্ত। আচ্ছা, তাহলে উপাংশ সংক্রান্ত হচ্ছে এই যে দেখো, এই যে তুমি এখন এটা টানতেছো একটা এফ, এর একটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, কথাটা বুঝো। তাহলে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে তুমি এখন এফ এক্স বের করতে চাইলে এফ কস 60 ডিগ্রি, তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 200, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে কত 100। 100, yes, this is the answer. Next question, অবস্থান ভেক্টর r x i y j z কে হলে ডেল ডট আর, এটা হচ্ছে ডাইভারজেন্স। এটা কি, এই একটা নিয়মই দেখে যাবা, চলে আসতে পারে ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে আসলে ডট গুণন, সহজে বলি এমসিকিউ করার জন্য কি বলে দেখো, সহজে মনে রাখার উপায় যে ন্যাবলা অপারেটর, এখানে আগে তোমাকে ন্যাবলা অপারেটর জানাতে হবে। ন্যাবলা অপারেটর ডেল বাই ডেল এক্স, তার সাথে আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই এটা হচ্ছে জে ক্যাপ, ডেল বাই ডেল জেড এটা হচ্ছে কে ক্যাপ, বুঝছো? ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে দেখো এটার সাথে আমাকে এই কাজ করতে হবে। ওকে, তাহলে ডেল বাই ডেল এক্স নিবা, এবার শুধু এক্স কে, এক্স এ শুধুমাত্র এক্স, তাহলে এটা নিবা। আচ্ছা, আই ক্যাপ জে ক্যাপ নিবা না, ডেল বাই ডেল ওয়াই এটা কত, শুধুমাত্র ওয়াই নিবা। ডেল বাই ডেল জেড এটা কত, এটা শুধুমাত্র হচ্ছে তোমার হচ্ছে কি বলে জেড নিবা, জেড নিবা। ওকে, মানে অন্য কিছু নিবা না আর কি, বুঝছো? ওকে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স করলে কিন্তু 1 হয়, ওয়াই এর সাপেক্ষে ওয়াই করলে 1 হয়, এবং এটার সাপেক্ষে জেড এর সাপেক্ষে করলে 1 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 3। 3, এই যে এটা 3i কিন্তু হবে না, কারণ এটা তো স্কেলার, ডাইভারজেন্স নিজে ভেক্টর, বাট সে কনভার্ট করে স্কেলার। আচ্ছা, এবার আরো দুইটা জিনিস একটু ছোট করে বলে রাখি, যে দেখো এ ও বি, এই যে ডট গুণনের ক্ষেত্রে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে, পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত, এটা একবার দেখে যাও যে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে ম্যাথ কেমন আসবে, ম্যাথ গুলো এইভাবে থাকবে যে এ মানে হচ্ছে 2i প্লাস হচ্ছে ধরো এম জে মাইনাস হচ্ছে 2k, আর বি মানে হচ্ছে 3i প্লাস হচ্ছে 2j 4k। বলবে এম এর মান কত হলে, এম এর মান কত হলে এরা পরস্পর, এরা পরস্পর লম্ব হবে। ওকে, তো এ হলো বিষয়। তো এখন এই কথা যদি বলে, তাহলে এখন আমরা বুঝবো যে এ ডট বি মানে হচ্ছে এক্স বিএক্স এ ওয়াই বি ওয়াই এ জেড আর বি জেড, এটা গুণ করে দাও, গুণ করে দাও, এই যে 3 দুগুণ 6, তারপর হচ্ছে 2m, আর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে কত 4 দুগুণ 8। এখন দেখো পরস্পর আমরা একটা শর্ত দেখছি এটা, তাহলে এখন এইটা মানে আমরা বলতে পারি 6 প্লাস 2m মাইনাস 8 ইজ ইকাল টু 0, অ্যান্ড এখন কিন্তু সহজে বলা যায় 2m মানে হচ্ছে -8 হয়ে যাবে +8, আর এটা তোমার হচ্ছে -6, বুঝছো? বুঝতে পারছো তো, কারণ -8 উপরে গেলে প্লাস হয়ে যায়। তাহলে এখন আমরা কি বলবো যে 2m মানে হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, অতএব m মানে কত 1, এটা হবে অ্যান্সার। তাহলে m এর মান 1 হলে পরস্পর কি হতো, পরস্পর লম্ব হতো। নেক্সট যদি আমরা দেখি পরস্পর সমান্তরাল শর্ত, এটা একবার দেখে যাও যে পরস্পর সমান্তরাল। আচ্ছা, পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, আচ্ছা এটা হচ্ছে ক্রস গুণ, ডট গুণ, পরস্পর সমান্তরাল হওয়ার, আচ্ছা সরি হওয়ার, এখানে আমরা শর্ত বলে দিব, এটা হচ্ছে শর্ত। আচ্ছা, তো পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি, এ ক্রস বি ইজ ইকাল টু হচ্ছে 0, হ্যাঁ, আর এখানে অঙ্ক থাকবে কিভাবে, ধরে এরকম থাকবে এ মানে বললো যে 2i প্লাস হচ্ছে এ জে এন্ড 4k, বুঝছো? আর বি মানে থাকবে হচ্ছে তোমার 4i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে ধরো 8k। বলবে এর মান কত হলে, এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল হবে। তো এবার এটার জন্য শর্টকাট হচ্ছে, এত ভাবতে যাবা না, হ্যাঁ,
শর্টকাটটা আমি তোমাকে বলে দিই, সেটা তোমার জন্য সবচেয়ে ভালো হয়। শর্টকাটটা হচ্ছে এরকম যে এক্স বাই বিএক্স, এ ওয়াই বাই হচ্ছে বিওয়াই, এ জেড বাই হচ্ছে বিজেড। এখন দেখো এক্স বাই বিএক্স মানে হচ্ছে 2/4, এ ওয়াই মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে 2, আর এটা মানে হচ্ছে 4, এটা মানে হচ্ছে 8, বুঝছো? এখন তুমি যে কোনো দুটো অংশ নিবা, 2/4 a/2। তাহলে এখন দেখো আড়াআড়ি গুণ করো, তাহলে 4a 2 দুগুণে 4, অতএব a মানে কিন্তু 1 অ্যান্সার পেলে। এখন এইটার পাশাপাশি তুমি যদি মনে করো ওইটাও টেস্ট করবা, দেখো অ্যান্সার কিন্তু একই আসবে। এখানে ভিকটিম কিন্তু এইটা, মানে তোমাকে এটা নিতেই হবে, এটা নিয়ে এখন যে কোনো একটা নিলে হয়ে যাবে। এবার a/2 আবারও নিলা, এবারে 4/8 নিলা, দেখো 4 দুগুণ 8 এবং এটা হচ্ছে 8, দ্যাটস মিন এর মান কিন্তু 1। তার মানে এটা আমরা বারবার প্রমাণ করতে সমর্থ লাভ করছি যে ঘটনা যাই ঘটুক না কেন, যে আসলে এর মানটা 1ই হয়েছে। ঠিক আছে, তাহলে পরস্পর সমান্তরাল শর্ত এটা খুব ভালো করে দেখো, পরস্পর লম্ব হওয়ার শর্ত এটা খুব ভালো করে দেখো, ম্যাথগুলো এরকম টাইপেরই আসতে পারে। ওকে, এতটুকু ইনাফ। এরপরে আমরা চলো নেক্সট অধ্যায় নিউটনের বলবিদ্যা চলে যাব। যে প্রথম প্রশ্ন হচ্ছে থিওরি থেকে আসছে এবং থিওরিগুলো এখানে বেশি আসবে, যে হিগস প্রক্রিয়া এক ধরনের, কোনটা কোনটা? ভর তৈরির প্রক্রিয়া, শক্তি তৈরির প্রক্রিয়া, ইলেকট্রন তৈরির প্রক্রিয়া। এটা হচ্ছে ভর তৈরির প্রক্রিয়া, বুঝছো? নেক্সট কোশ্চেন, কোন একটি ঘূর্ণনশীল বস্তুর সমবেগে চললে তার ত্বরণ কত হবে? তার ত্বরণটা শূন্য হবে, অসীম হবে, শূন্য নয়, কোনোটি নয়। আসলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? এটা অ্যান্সার হবে শূন্য নয়। আমরা জানি যে সমবেগে সমবেগে বস্তু ত্বরণ শূন্য, এটা আমরা জানি, বাট ঘূর্ণনশীল বস্তু যখন সমবেগে যাবে তখন কিন্তু তার অবশ্যই শূন্য হবে না, এটা মনে রাখবা। কেন? কারণ একটা বস্তু যখন তুমি বল প্রয়োগ করতেছো তখন তার একটা নির্দিষ্ট দিক থাকতেছে, ত্বরণে কিন্তু ভেক্টর রাশি মান থাকে, দিক থাকে, দ্যাটস এটা শূন্য হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে এটা শূন্য নয়, অবশ্যই ব্যাপারটা মনে রাখবা। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? মহাকর্ষ বলের বাহক কোনটি? গ্রাভিটন। দেখো এখানে এখানে ভুল করে বসে আছে, গ্রাভিটন রে গাধা, গ্রাভিটন না, গ্রাভিটন। আচ্ছা, এগুলো মৌলিক বল থেকে খুব ভালো করে দেখবা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আণবিক গঠন কোন বল দ্বারা হয়? এটা ভাইয়া তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। এগুলো হচ্ছে মৌলিক বল থেকে খুব ভালো করে একটু পড়াশোনা করতে হবে। কোথা থেকে? মৌলিক বল থেকে। মৌলিক বলের যে বিষয়গুলো রয়েছে সেটা আমি একটু বলে দিই। একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল, এরপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। মহাকর্ষ বলের কার্যরত কণা, এটা কত? আচ্ছা, তো দেখো যে মহাকর্ষ বলের কার্যরত কণার নাম হচ্ছে গ্রাভিটন, গ্রাভিটন। সবলের হচ্ছে মেসন, দুর্বলের হচ্ছে বোসন, আর এটা হচ্ছে ফোটন। সো এগুলো একটু ইম্পর্টেন্ট, বুঝছো? ওকে, নেক্সট, পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য, মনে রাখবা এটা প্রযোজ্য। বাহ্যিক বল শূন্য হলে কোনটি ঘটে? গতিবেগ শূন্য হবে। ইয়েস, এটাই, গতিবেগ শূন্য হবে। ঠিক আছে, যখন বাহ্যিক বল শূন্য হয় তখন আসলে গতিবেগ শূন্য হয়, এটা মনে রেখো, গতিবেগ শূন্য হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কৌণিক দূরত্বের মাত্রার সমীকরণ? কৌণিক দূরত্বে দেখো আরেকটা কথা বলি, এখানে মাত্রা সমীকরণ ভেরি ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে মাত্রা সমীকরণ কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, মাত্রার সমীকরণ খুব ভালো করে দেখতে হবে, বি সিনসিয়ার। ওকে, মাত্রা এটা হচ্ছে কৌণিক কৌণিক দূরত্বের আসলে কোনোটাই মানে পাওয়ার নাই, তো এটা হচ্ছে জিরো আর কি, m0 l0 t0, সো এটা হচ্ছে আনসার। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন, কৌণিক ভরবেগের মাত্রা কোনটা? কৌণিক ভরবেগের মাত্রা, এবার কিন্তু আমাকে বলছে কৌণিক ভরবেগের মাত্রা, তো কৌণিক ভরবেগের মাত্রাটা অনেকবার আসছে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, সেটা হচ্ছে ml² t−1। আর যদি বলে বলের ঘাতের মাত্রা, সো বলের ঘাত হচ্ছে এইটা, ঠিক আছে, ml/t−1। তাহলে ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের যেটা সেটা ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের মাত্রা কোনটা বলো? ভরবেগের মাত্রা হচ্ছে ml/t−1, দ্যাটস মিন এটাই। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, বলের ভ্রামকের মাত্রা কোনটি? এটা অনেকবার আসছে, এই দেখো এটা ml² t−2।
বলের ভ্রামকের মাত্রা, এটা অনেকবার আসছে। এম এল স্কয়ার টি ইনভার্স টু, এগুলা আসতে পারে, বুঝছো? খুবই সিনসিয়ার ভাবে একটু দেখো আর কি। এই প্রশ্নটা দেখো কি বলতেছে, যে কোন সম্পর্কটি সঠিক। দেখো এই টাইপের কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে কোন সম্পর্কটি সঠিক, দেখো কোন সম্পর্কটি সঠিক। তো এখান থেকে আমি তোমাকে বলি যে 3টা সূত্র তুমি ভালো করে দেখে যাবা। সেটা হচ্ছে কৌণিক সরণ ও রৈখিক সরণের যে সম্পর্ক রয়েছে, বুঝলা? কৌণিক ও রৈখিক সরণের সম্পর্ক, রৈখিক সরণের সম্পর্ক। এখানে আমি তোমাকে বলি ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে এস মানে হচ্ছে আর থিটা, এটা একটা, ভি মানে হচ্ছে ওমেগার, আর এটা হচ্ছে এ মানে হচ্ছে আর আলফা। এখানে মিলাও, দেখো তো কোনটা ঠিক আছে। আচ্ছা, এটা আছে, এবং এটার পাশাপাশি আরো দুইটা আছে, দাঁড়াও একটু ওয়েট। একটা হচ্ছে কৌণিক ভরবেগ, হ্যাঁ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, এই যে দেখো, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, এবং আরেকটা হচ্ছে প্রযুক্ত টর্ক, এবং আরেকটা হচ্ছে প্রযুক্ত টর্ক। এই এই দুটো, এই তিনটা তো দেখবা, এটার পাশাপাশি এখন এটা দেখবা কৌণিক ভরবেগ কি এল বলে, বুঝছো? আরপি সাইন থিটা বলা হয়, দ্যাটস মিন আরপি বলতে পারি সাইন 90 ডিগ্রি হলে। আর মানে আর, পি মানে হচ্ছে এম ভি, এ দেখো আর, এম মানে এম, ভি মানে হচ্ছে ওমেগার, বুঝছো? তাহলে এখন দেখো কি করা যায়। এখানে দেখুন এম আর স্কয়ার হচ্ছে ওমেগা, দেখো আই ওমেগা, এবং আরেকটা হচ্ছে টাও। টাও মানে হচ্ছে আর এফ সাইন থিটা, আর এবং এফ, আর এফ মানে হচ্ছে এম এ, আর এ মানে হচ্ছে আর আলফা, এই যে দেখো কেবলই আর আলফা। দেন তুমি এটা কি করতে পারো, এম আর স্কয়ার আলফা আই আলফা। তো দেখো তো কোনটা তুমি পাচ্ছ, এ দেখো এটা পাচ্ছ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, অর্থাৎ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা কলেজ নিশ্চিত করতে চাও, তারা কিন্তু চাইলেই আমাদের সাথে কোর্সে যুক্ত হতে পারো। আমাদের কোর্সটা হচ্ছে এনইউ সুপার কোর্স 2.0, সুপার কোর্স 2.0, যেখানে তুমি সায়েন্সের গ্রুপ সাবজেক্ট সব পাচ্ছ। অর্থাৎ গ্রুপ সাবজেক্ট, যে তোমার যে প্রবলেম, যে গ্রুপ সাবজেক্ট, আমরা সবার কথা চিন্তা করে এই যে সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, সেখানে 4টা সার্ভিসে তুমি পাবা। এই 4টা সার্ভিস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। অলরেডি সবগুলো ক্লাস চলমান, এবং প্রত্যেকটা ক্লাস টেলিগ্রাম গ্রুপে মানে রাখা রয়েছে। কেউ এখনো জয়েন করলে ক্লাসগুলো তুমি দেখে নিলে কিন্তু ঝামেলাগুলো মিটে যাবে। আর আমরা সব লাইভ ক্লাস নেই। আচ্ছা, আবার তুমি তার সাথে সাথে বাংলা, ইংলিশ এবং হচ্ছে জিকে সবই পাচ্ছ। বাংলা, ইংলিশ এবং হচ্ছে জিকে তুমি সবগুলোই পেয়ে যাচ্ছ আমাদের কাছে, গ্রুপ সাবজেক্ট প্লাস বাংলা, ইংলিশ, জিকে। ওকে, আমাদের কোর্স ফি মাত্র 250 টাকা, কোর্স ফি মাত্র 250 টাকা। এটা হচ্ছে সায়েন্সের জন্য, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ রয়েছে। এই পিডিএফটা শেষ করতে পারলেও আই থিঙ্ক আর কিছু লাগবে না। তো তুমি সব কিছু সার্ভিস পাচ্ছ মাত্র 250 টাকায়। এবং তুমি চেষ্টা করো যে আসলে ঈদের আগেই মোটামুটি মানে আমাদের সাথে ক্লাসগুলো করার, কারণ আমাদের ক্লাস চলমান রয়েছে। এবং তুমি আমাদের এই কোর্সে থাকলে সবকিছু মানে খুব ভালো মতন পাচ্ছ। ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, ভর্তি কিভাবে হতে হবে, ভর্তির লিঙ্ক সবকিছু দেওয়া আছে। তুমি অনায়াসে আর দেরি না করে আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সটা করে নিতে পারো। দেখো এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথগুলো বেশি আসবে। যে হচ্ছে 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। আচ্ছা, কত বল প্রয়োগ করলে, মানে বল জানতে চেয়েছে। তো সরাসরি তোমার এই জায়গাগুলো ছোট ছোট প্রশ্ন করবে। এফ মানে হোয়াট, তাহলে এখানে দেখো কি আছে, এম মানে দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে 60 কেজি, রাইট? 60 কেজি। টি মানে হচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড। তারপরে ডেল ভি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, বুঝছো? তাহলে এখন তোমাকে এফ বের করতে বলেছে, তাহলে এফ এর সূত্র হচ্ছে এম এ, খুবই সহজ সূত্র। এম এ মানে হচ্ছে তোমার ডেল ভি এবং হচ্ছে ডেল টি, বা তুমি ডেল টি মানে টি বলতে পারো, কোনো সমস্যা নেই। এম এর মানটা বসাও 60, ভি এর মানটা হচ্ছে 10, আর ডেল টি এর মানটা হচ্ছে তোমার হচ্ছে 60, মানে 60 সেকেন্ড, 1 মিনিট। তাহলে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, বুঝছো? আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো 60 60 কাটা, তাহলে এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন। দেখো তো অ্যান্সার ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে, 10 নিউটন, এই যে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা চলে যায়। যে দুটি বিলিয়ার্ড বল যার প্রতিটির ভর হচ্ছে তোমার 6 গুণ 10^3 কেজি, এবং একই সরলরেখার বিপরীত দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে সংঘর্ষে লিপ্ত হলো, একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করলো। একটি বল কর্তৃক অন্যটি ওপর বলের ঘাত কত? দেখো বলের ঘাত জানতে চাচ্ছে, ঠিক আছে, এবং বিপরীত দিক থেকে।
তো দেখো এই যে এই জায়গাটাতে আমরা যেটা মাথায় রাখবো যে বলের ঘাত আর হচ্ছে ঘাত বল দুটো কিন্তু ভিন্ন জিনিস। হ্যাঁ, ঘাত বল এটা কিন্তু একটা বল। তো এটা মনে রাখবা যে তোমাদের দেখো এরকম টাইপের ছোট কোশ্চেন আসতে পারে, যে আমি সহজে বলি, হ্যাঁ, এম ভি প্লাস ইউ এটা যদি হয় বিপরীত দিকে, এটা কোন দিক? এটা হচ্ছে বিপরীত দিক, ভালো করে বুঝবা। আর যে এটা এটা মানে বলের ঘাত, বুঝছো, বলের ঘাত। এম ভি মাইনাস ইউ এটা হয় কখন জানো? এটা হয় একই দিক, এটা হয় একই দিক। এটা সহজে মনে রাখবা যে আমার মানে সরাসরি বলের ঘাত কোশ্চেন হতে পারে। তাহলে বলের ঘাতের কোশ্চেনের জন্য আমরা সূত্রটা হচ্ছে জে মানে হচ্ছে এফ টি, এফ মানে হচ্ছে এম এ টি, এবং এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, টি টি কাটা, তাহলে হচ্ছে এম ভি মাইনাস ইউ হয়। এই হলো বিষয়। কথা কি বুঝলা? তাহলে এখন তুমি এখানে কি করবা? বিপরীত দিকে বলেছি তখন প্লাস হচ্ছে, তাহলে আমি সরাসরি দেখো তো এম এর মান এখানে কত আছে। এম এর মান হচ্ছে 6 গুণ 10 ইনভার্স 3, বুঝছো? ভি প্লাস ইউ। তো ভি প্লাস ইউ বিপরীত দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে দেখো একই বেগে বিপরীত দিকে, মানে একটাই, তাহলে 10 10 20 কিন্তু। হ্যাঁ, তাহলে 10 প্লাস হচ্ছে 10 মানে হচ্ছে 20। তাহলে এখন দেখো যে 6 গুণ 10 ইনভার্স 3 গুণ হচ্ছে 20। এবার তুমি এটাকে চাইলে 6 গুণ 10 ইনভার্স 3 আছে, আবার দেখো এটাকে এই কাজ করতে পারো, এখানে এখানে তুমি ইয়ে করতে পারো 2 গুণ হচ্ছে 10। হ্যাঁ, তো এখন এই 10 মানে কি? এর উপরে এক আছে না, এক আছে না, তাহলে এটা প্লাস, রাইট। তাহলে 6 দুগুণ 12, দেখো তাহলে 12 গুণ আমরা বলতে পারি, 12 গুণ আমরা বলতে পারি 10 ইনভার্স 2। তাহলে 12 গুণ 10 ইনভার্স 2 কে আমরা কি 1.2 বলতে পারি না? তাহলে 1.2 যদি বলি তাহলে এটা কত হয়? অবশ্যই 10 ইনভার্স 1 হয়। দেখো, হ্যাঁ, এই যে দেখো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আমরা মোটামুটি কোশ্চেনগুলো কিন্তু ওকে, তো আমরা মোটামুটি কোশ্চেনগুলো মানে করে ফেললাম। তো সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়গুলো তুমি দিবা সেটা হচ্ছে প্রথমে সামেশন এফ মানে এম। দেখো এই জিনিসগুলো আমি একটু ছোট করে একটু থিমগুলো একটু বুঝিয়ে বলি, বুঝছো? এখান থেকে তুমি যে ম্যাথগুলো সবচেয়ে বেশি পাবা, এফ দেখো এম, এটাকে ভাঙলে ডেল ভি ডেল টি এটা যেমন হতে পারে, এটা যেমন ঠিক আছে, তাও তুমি দেখো এখানে আরো কিছু বেশ রকম পাবা এম, বুঝছো? এখন এটাকে যখন তুমি ভেঙে দিচ্ছ তখন দেখো আরো বেশ কিছু কিন্তু সূত্র রয়েছে। তো সেই সূত্রগুলো কোনটা? যেমন হচ্ছে আমরা চাইলে কিন্তু দেখো ভি স্কোয়ার স্কোয়ার প্লাস হচ্ছে 2as, রাইট? তাহলে 2as মানে কিন্তু ভি স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার বলতে পারি। তাহলে এখন আমরা as মানে হচ্ছে কি বলতে পারি? একবারে বলে দিই আর কি, এত ঝামেলা করার তো কোনো দরকার নেই। আমরা একবারে যদি বলে দিই যে a মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার, নিচে হচ্ছে 2s, তাই না? তো এটা কিন্তু বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখব যে তোমার হচ্ছে যে আদি বেগটা শূন্য আছে, আদি বেগটা শূন্য বেশিরভাগ থাকে গ্রাউন্ডে, তো সেক্ষেত্রে আমি এ মানে কি বলতে পারি যে ভি স্কোয়ার বাই হচ্ছে 2s, অবশ্যই বলতে পারি। তাহলে এখন এ এর জায়গাতে আমি চাইলে এটাকে রিপ্লেস করতে পারি যে ভি স্কোয়ার বাই হচ্ছে 2s, দ্যাটস মিন এম ভি স্কোয়ার বাই হচ্ছে 2s। এই যে দেখো, যেমন এটা একটা হতে পারে। আবার আমি চাইলে কিন্তু এটাও করতে পারি, এফ মানে হচ্ছে এম এ, ঠিক আছে? ওকে, তো এস মানে হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। ওকে, তো এই যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ, যদি এখন আমি ইউ এর মানটা শূন্য করে দিই 0 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে এস মানে হচ্ছে হাফ এটি স্কোয়ার, রাইট? ওকে, তুমি এখন এখান থেকে চাইলে এটা বের করতে পারো। তাহলে এটা বের করতে এ টি স্কোয়ার মানে হচ্ছে 2s, অতএব এ মানে হচ্ছে 2s বাই হচ্ছে টি স্কোয়ার। ওকে, তাহলে এখন এটা চাইলে আমি কিন্তু এখন এখানে রিপ্লেস করতে পারি, এম এ মানে হচ্ছে 2s বাই হচ্ছে টি স্কোয়ার, তার মানে কি 2ms বাই হচ্ছে টি স্কোয়ার। দেখো এটাও হতে পারে। তাহলে আমি এখন যদি রিপ্লেস করি তাহলে একটা নতুন সূত্র পাচ্ছি, এফ মানে হচ্ছে 2ms টি স্কোয়ার। কথা বুঝছো? তার মানে তুমি খেয়াল রাখবা যে যখন তুমি এই মানে আমার ক্লাসটা করবা তখন তুমি এই তিনটা সূত্রের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা করলে ইনাফ, এই টপিকটা গেল। এবার আসলে লিফটের ম্যাথ। হ্যাঁ, লিফটের ম্যাথটা তোমাকে জানা জরুরি। একটা হচ্ছে ওঠার ক্ষেত্রে আর একটা হচ্ছে নামার ক্ষেত্রে। তাহলে আমরা এটা একটু দেখে রাখবো, একটা হচ্ছে ওঠার ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে নামার ক্ষেত্রে, মানে এগুলোতে ম্যাথ আসতে পারে। হ্যাঁ, তো ওঠার ক্ষেত্রে তুমি কিভাবে চিন্তা করবা? এই যে দেখো, ধরো এটা একটা লিফট আচ্ছা, এখানে একটা ব্যক্তি আছে, আমি সহজে তোমাকে বলি এই ব্যক্তিটার ওজন কাজ করে নিচের দিকে, এটা একদম ফিজিক্সের বাইরে থেকে চিন্তা করে যেন তোমার পরীক্ষা সহজ হয়। তাই এর অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় মনে রাখবা, ওজনের বিপরীতে কাজ করে অবিলম্ব প্রতিক্রিয়া, এবং সে যখন উপরে উঠতে চায় তাহলে ত্বরণটা উপরের দিকে যাচ্ছে, যখন সে নিচে নামতে চায় ত্বরণটা নিচের দিকে যাচ্ছে। কথা বুঝছো? ওকে, তাহলে এখন তুমি দেখো প্রথমে ওঠার ক্ষেত্রে, তো যখন ওঠার ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে ওঠার ক্ষেত্রে আসলে ত্বরণটা উপরের দিকে যাচ্ছে, তুমি সহজে ভাববা ত্বরণ যদি উপরের দিকে যায় তাহলে এখানে দুইটা বল কাজ করতেছে, একটা এমজি আর একটা হচ্ছে আর। তাহলে এই দুজনের মধ্যে বড় কে? বড় হচ্ছে আর,
এটা 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 তুমি মাথায় রাখবা, এটাও সামেশন এফ মানে এম এর মধ্যে প্রয়োগ করবা। তো দেখো এফও মানে আরো একটা বল, এমজিও একটা বল, দুজনে কিন্তু বল, মানে দুজনের মধ্যে বড় কে, এটা ওজন বল আর এটা অভিলম্ব প্রতিক্রিয়া বল। কে বড়? আমি চিন্তা করবো আর বড়, আর মাইনাস এম জি মানে হচ্ছে এম এ, আর ইজিক্যাল টু এম এ প্লাস হচ্ছে এম জি। তাহলে এখানে এম কমন, তাহলে এ প্লাস জি। তাহলে এই দেখো এইটা হচ্ছে গিয়ে আমার লিফটে ওঠার অঙ্ক, বুঝছো? ওঠার অঙ্ক। আর যখন নামবো, তো নামার ক্ষেত্রে একবার দেখে নাও যদি কাজে লাগে আর কি। তো নামার ক্ষেত্রে যে কাহিনীটা ঘটবে যে দুইটা আর এবং এমজি, দেখতে পাচ্ছ? আর এবং এমজি, কে বড়? এমজি বড়, এমজি বড়। তাহলে এমজি থেকে এবার আর কে বাদ দাও। হ্যাঁ, এবার এমজি বড়, কারণ নামতেছো তুমি, তাহলে ত্বরণটা নিচের দিকে, তাহলে এমজি কে বড় ধরো, আর কে ছোট ধরো। দেখো এখানে ত্বরণ কিন্তু আছে, তাহলে এখন তুমি চাইলেই, হ্যাঁ এখন তুমি চাইলেই কিন্তু দেখো এমজি মাইনাস হচ্ছে এম, এটাকে এবারে নিয়ে চলে আসলো, আরটাকে ওপরে রাখলা, তাহলে আর এখানে এম কমন দিলা, তাহলে জি মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে নামার সূত্র, লিফটে নামার সূত্র। তাহলে এই দুইটা একটু তুমি মার্ক করে রাখো, যদি কোনো ম্যাথ তোমার কাজে লাগে তুমি একটু এই সূত্রগুলো দিয়ে একটু ম্যাথগুলো ছোট ছোট করে দেখবা। হ্যাঁ, মানে জাস্ট মনে রাখবা। আচ্ছা, আরেকটা ঘর্ষণ বল একটু দেখতে হবে এই কনসেপ্টটা। ঘর্ষণ বলের জন্য আমি তোমাকে সহজ কনসেপ্ট বলে দিচ্ছি, যতটুকু এতটুকু পড়লে ইনাফ অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ঘর্ষণ হচ্ছে এখানে দুইটা আপাতত কাজ করবে, সেটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। আচ্ছা, তো দেখো স্থিতি ঘর্ষণ এবং হচ্ছে আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এবং হচ্ছে এই দুইটা জানলেই হবে, আর অত জানা লাগবে না, মানে অতগুলো প্রশ্ন আসে না। স্থিতি ঘর্ষণকে আমরা বলবো হচ্ছে এফএস, আর গতীয় ঘর্ষণকে বলবো আমরা হচ্ছে এফ কে, বুঝছো? আচ্ছা, এখন আসো একটু ঘর্ষণ গুণাঙ্ক জানা লাগবে। ঘর্ষণ গুণাঙ্ক দুইটা জানলেই হবে। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে দুইটা। তো নাম্বার ওয়ান একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে আমরা বলবো হচ্ছে মিউএস। আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে আমরা বলি হচ্ছে মিউকে। তাহলে একটা হচ্ছে মিউএস আর একটা হচ্ছে মিউকে, বুঝছো? আচ্ছা, এখন আসো যে এই ঘর্ষণের জন্য আমরা একটা একটা করে দেখি, ছোট করে দেখবো মানে কোন সূত্রটা পড়তে পারে হাইয়েস্ট। তো স্থিতির কন্ডিশনটা যদি আমরা দেখি, স্থিতি ঘর্ষণের কন্ডিশন, ঠিক আছে, স্থিতি ঘর্ষণের কন্ডিশনটা একটু সহজে তুমি জাস্ট মাথায় রাখবা। এই ধরো এখানে একটা বস্তু আছে, আচ্ছা এইটাকে তুমি এখন এই জায়গায় টানতেছো, তাহলে এটা এফ। এবার ওকে বাধা প্রদান করতেছো, এটা হচ্ছে বিপরীত দিকে, তাহলে সেটাকে বলবো হচ্ছে এফএস। এই যে উপরের দিকে কাজ করে সেটা হচ্ছে কে? তোমার হচ্ছে যে অভিলম্ব প্রতিক্রিয়া। নিচে কাজ করে কে? ওজন। এখন দেখো এখানে এ পাস আর এফএস আছে, এটা হচ্ছে প্রযুক্ত বল, আর ওকে বাধা প্রদান করছে স্থিতি ঘর্ষণ বল, বুঝতে পারছো? তাহলে এখন এই যে তোমাকে আমি এটা বলবো যে সামেশন এফ মানে এম এ, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এখন দেখো এফ আর এফ এস এর মধ্যে কে বড়? কেউই বড় না, কারণ ত্বরণ কাজ করছে না। তাহলে আমি বলবো যে এফ মাইনাস এফ এস বললে কোনো অসুবিধা নেই, ইজ ইকাল টু জিরো। তাহলে এফ মানে হচ্ছে এম এস, বুঝতে পারলা? এফ মানে এফ এস। এখন আসো এই যে এফ এস মানে আবার মিউ এস আর, কারণ ঘর্ষণ গুণাঙ্কর আবার একটা সূত্র আছে। ঘর্ষণ গুণাঙ্ক যদি তুমি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে চাও, সেটা হচ্ছে দেখো মিউ এস মানে হচ্ছে এফ এস বাই আর। তার মানে কি বুঝলা? যে তোমার হচ্ছে যে স্থিতি ঘর্ষণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়ার, এই যে দেখো এখানে তাকাও, এফএস মানে হচ্ছে তার ঘর্ষণ বাধাদানকারী বল, আর আর মানে হচ্ছে তার অবিলম্ব প্রতিক্রিয়া বল, এই দুজনের অনুপাত। তাহলে মিউএস মানে এফএস বাই আর। তাহলে মিউকে মানে কি? মিউকে মানে হচ্ছে এফ কে বাই আর। তাহলে এখান থেকে তুমি এখন এফএস বের করতে পারবে না, তাহলে এখান থেকে এফএস বের করলে কি হয়? এফএস মানে হচ্ছে মিউএস আর, ঠিক আছে? আর এফ কে মানে হচ্ছে মিউকে আর, মিউকে আর। আচ্ছা, তাহলে এখন এখানে মানটা বসা দাও, তাহলে এফএস মানে হচ্ছে মিউএস আর। বাস, তোমার এতটুকু এই সূত্র দিয়ে হাইস্ট অঙ্ক আসতে পারে, যদি কঠিন অঙ্ক করেন। এত কঠিন তো করার কথা না জীবনে। বাস, এটা গেল তোমার হচ্ছে কি বলে স্থিতি ঘর্ষণ। এবার সেম জিনিস তাহলে গতীয় ঘর্ষণের কন্ডিশনটা বুঝবা না? গতীয় ঘর্ষণের কন্ডিশনটা কি দেখো, গতীয় ঘর্ষণ কন্ডিশন আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাকে ম্যাথ বুঝিয়ে দিব, আর জীবনে ভুল করবা না। যদি কিছু নাও পড়ে থাকো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো দেখো, তো এখন গতীয় ঘর্ষণের বলটা আমরা একটু দেখবো। যে এখানে একটা বস্তু আছে মনে করো, তাহলে এই বস্তুটাকে তুমি হচ্ছে বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে এফ। ওকে আমি বাধা প্রদান করতেছি, এই যে বিপরীত দিকে কাজ করতেছে গতীয় ঘর্ষণ, এই যে এটা হচ্ছে এম জি, ওকে, আর উপরে হচ্ছে আর, ওকে। তাহলে এখন সামেশন এফ মানে হচ্ছে এম এ, সামেশন এফ মানে হচ্ছে এম এ। এখন এফ আর এফ এর মধ্যে কে বড়? কারণ এবার ত্বরণ থাকবে, এবার যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তাহলে এখন তুমি বলবা এফ বড়, তাহলে এফ মাইনাস এফ কে, বুঝছো? দেখো এম এ, এই সূত্র দিয়ে হাইস্ট ম্যাথ আসতে পারে। এফ মানে হচ্ছে এম এ প্লাস হচ্ছে এফ কে, হাইস্ট। এই সূত্র দিয়ে তোমার বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে পারে, বুঝতে পেরেছো? এখন কি হতে পারে? এখন আমি বললাম একটা বস্তুকে বল প্রয়োগ করেছি, ভালো করে বুঝো, একটা বস্তুকে বল প্রয়োগ করেছি, হ্যাঁ, তার ভর হচ্ছে 100 নিউটন। তাহলে
এফ এর মান 100 নিউটন। বাধাদানকারী বল সেটাকে বললো হচ্ছে 50 নিউটন। এই বস্তুর ভর হচ্ছে এম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মনে করো 10 কেজি। এবার ভালো করে বুঝছো, 10 কেজি। তোমাকে বলতেছে ত্বরণ কত, ত্বরণ কত, তাহলে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা? তুমি অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করবা। তাহলে এখন দেখো এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করো যে এই দুজনের মধ্যে কে বড়, এফ বড়, তাহলে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু কিন্তু এম এ আছে, কথা বুঝছো? তাহলে এখন আমি এখান থেকে ত্বরণ বের করব, তাহলে এম এ মানে তো এফ মাইনাস হচ্ছে এফ কে, রাইট? তাহলে এখন এ মানে হচ্ছে এফ মাইনাস হচ্ছে এফ কে বাই হচ্ছে এম। তাহলে এখন এফ এর মান কত? এফ এর মানটা কত? এফ এর মানটা প্রথমটা 100, তাহলে 100 থেকে বাদ দিব কাকে? 100 থেকে বাদ দিব 50 কে, যে বাদ দিলাম। আর এম এর মান কত? এম এর মান হচ্ছে 10। কত সহজ! 100 থেকে 50 বাদ দিলে 50, নিচে থেকে 10 কাটা, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হাইস্ট ভাই এটা আসতে পারতো এরকম টাইপের। আর না হলে বলতে পারতো যে সরাসরি বলতো যে একটা বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে, যে এফ এর মান দেওয়া আছে 100, সরি ঘর্ষণ বল মানে বাধাদানকারী বল দেওয়া আছে মনে করো 100 নিউটন, ঠিক আছে? এর মান দেওয়া আছে মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ধরো এরকম একটা অঙ্ক দিছে। আচ্ছা বাধাদানকারী বল, ওয়েট এটা একটু ভালো করে লিখি। এফ কে বলবো যে বাধাদানকারী বল এত, ত্বরণ এত, আর বস্তুর ভর হচ্ছে 10 কেজি। বলবে যে প্রযুক্ত বল এফ মানে হোয়াট, তখন তুমি কি সরাসরি এই সূত্র এফ মানে হচ্ছে এম এ, তার সাথে এফ কে যোগ করে দিবা, কাহিনী শেষ। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 10। এর মান কত? এর মান হচ্ছে 2। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 100, ঠিক আছে? তাহলে 10 দুগুণ 20, আর এখানে 100, তার মানে কত হইতো? 120 নিউটন। এটা হইতো অ্যান্সার। বুঝতে পারছো? এর বাইরে আর কিছু আসবে না। নেক্সট নেক্সট টপিক হচ্ছে জড়তার ভ্রামকের উপপাদ্য। হ্যাঁ, জড়তার ভ্রামকের উপপাদ্য থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে, দেখো কয়টা? জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে 2টা, ঠিক আছে? এগুলা মাথায় রেখো। জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে 2টা, ওকে? আচ্ছা, নাম্বার 1 একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ। আচ্ছা, একটা হচ্ছে লম্ব অক্ষ এবং আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ। এগুলা বলে নিচের কোনটা সঠিক, এই টাইপের সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, তাহলে লম্ব অক্ষকে বলবো হচ্ছে আই জেড মানে হচ্ছে আই এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। আর এটা হচ্ছে তুমি কি বলবা? আই মানে এখানে থাকে হচ্ছে আই জি প্লাস হচ্ছে এম আর স্কোয়ার অথবা এম এইচ স্কোয়ার। তোমার এখন যেটা ভালো লাগে সেটা দেখে চুজ করবা, বাস ইনাফ। আচ্ছা, এরপরে কেন্দ্রমুখী ত্বরণ সরাসরি চলে আসবে। সো কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে সূত্র হচ্ছে এ মানে হচ্ছে ভি স্কয়ার বাই আর, এই সূত্র দিয়ে সরাসরি আসবে। তো কেন্দ্রমুখী ত্বরণ যখন আসতে পারে তাহলে কেন্দ্রমুখী বলও আসতে পারে। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কয়ার আর, এই সূত্র দিয়ে সরাসরি অঙ্কগুলো একটু দেখে যাবা। ত্বরকের একক নিউটন মিটার, এইটা ইনফরমেশন খুব ভালো। এবং রৈখিক বেগ, রৈখিক বেগ হচ্ছে কোনটা? যে ভি মানে হচ্ছে ওমেগা আর, ভি মানে হচ্ছে ওমেগা আর। তো ওমেগা মানে আবার দেখো, ওমেগা মানে তোমাকে বুঝতে হবে কনভারসেশন। একটা হচ্ছে 2 পাই এন বাই টি, আরেকটা হচ্ছে 2 পাই এফ, এবং আরেকটা হচ্ছে 2 পাই বাই টি। এখন ভাইয়া অবস্থা বুঝে ব্যবস্থা বুঝে এর মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাকে সলভ করতে হবে। তো ম্যাক্সিমাম এটাই আসে, 2 পাই এন বাই টি, এটা হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা অঙ্ক করি, ব্যাপারটা তাহলে বেশি ভালো বুঝতে পারবে। ধরো বলবে এরকম অঙ্ক, এরকম অঙ্ক থাকতে পারে। হাইস্ট একটি টেবিল ফ্যান, ঠিক আছে? টেবিল ফ্যান মিনিটে, হাইস্ট এরকম থাকতে পারে যে একটি টেবিল ফ্যান মিনিটে, হ্যাঁ 10 বার, 10 বার ঘুরে, 10 বার ঘুরে, ঠিক আছে? 10 বার ঘুরে একটি টেবিল ফ্যান মিনিটে 10 বার ঘুরে। যদি তার ব্যাসার্ধ, হ্যাঁ যদি তার ব্যাসার্ধ, যদি তার ব্যাসার্ধ, যদি তার ব্যাসার্ধ ধরো বলছে যে 2 মিটার, যদি তার ব্যাসার্ধ 2 মিটার হয় বা হইলে রৈখিক বেগ কত? এরকম বলে রৈখিক বেগ কত? তখন তুমি অঙ্কটা কি করবা? যে ভি মানে হচ্ছে ওমেগা। ওমেগা মানে দেখো এখানে 2 পাই এন বাই টি, এখানে আর নেওয়া লাগবে কেন? কারণ সংখ্যা বলে দিছে, এন এর মান হচ্ছে 10, বুঝছো? আর হচ্ছে আর এর মানটা দেওয়া আছে কত মিটার? এ দেখো 2 মিটার। টি এর মানটা হচ্ছে 6 সেকেন্ড, 60 সেকেন্ড। তখন 2 পাই এর মানটাকে তুমি 3 ধরে নেবা ক্যালকুলেশন করার জন্য, 10 ধরবা, এটাকে টি এর মান 60 ধরবা, আর এর মানটা কত বলছে? আর এর মানটা মানে 2 বলছে নাকি? হ্যাঁ, আর এর মানটা 2 বলছে। আচ্ছা, তুমি মানে সুবিধার জন্য তাহলে 3 দুগুণ 6। আচ্ছা, তাহলে এখানে 6 গুণ হচ্ছে 10, এখানে 2, আর এখানে হচ্ছে 60, ঠিক আছে? এই হলো কাহিনী। তাহলে দেখো এখন খুব সহজ হয়ে যাবে আর কি, বুঝছো? তাহলে দেখো দেখো 6 10 হচ্ছে 60, 60 60 কাটা 2 মানে সামথিং কিছু একটা হবে, 2 পয়েন্টের আশেপাশে বা 1 পয়েন্ট সামথিং কিছু একটা এরকম, যেহেতু আমি মানগুলো কম ধরছি আর কি, বুঝছো? এই হলো বিষয়। তো
তো ঠিক আছে, এবার আমরা কাজ ক্ষমতা শক্তিতে চলে আসছি। এই মানে নিউটনের বলের ভিতরে এই কতটুকু এতটুকু জিনিস পড়লে ইনাফ। এবার আসলে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি থেকে আমরা পড়া স্টার্ট করব। ওকে, তাহলে কাজ ক্ষমতা শক্তি থেকে আমরা ফার্স্ট অফ অল দেখি যে প্রথমে সূত্র সমীকরণ থেকে চলে আসছে সূত্র এবং হচ্ছে সমীকরণ, কাজ শক্তি ও ক্ষমতা থেকে এই টাইপের কোশ্চেন বেশি আসে যে বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক কোনটা। দেখো এখানে কোনটা সঠিক সেটা আমরা একটু বিবেচনা করলেই বুঝতে পারবো। যে বলছে ডাব্লু মানে হচ্ছে এফএস, ডাব্লু মানে হচ্ছে এফএস, হ্যাঁ এটা সত্য। তারপরে ডাব্লু মানে এফএস কস থিটা, এটাও সত্য। ডাব্লু মানে হচ্ছে এফ ডট এস, এটা কখনোই সত্য না, তার মানে অ্যান্সার হবে এও বি। ঠিক আছে, তার মানে এই যে সূত্রটা আমি সহজে তোমাকে বলি, আসলে এটা মনে রাখলেই হবে আর কি। এফএস কস থিটা হইতে পারে, হ্যাঁ এফ ডট এস হতে পারে, আবার শুধুমাত্র এফএস হতে পারে, এম এ এস কস থিটা হতে পারে, ঠিক আছে, তারপর শুধুমাত্র এম এ এস হতে পারে, হ্যাঁ আবার শুধুমাত্র এম জি এস হতে পারে, এগুলো সবই আসলে কি আবার এম জি এস সাইন থিটা হতে পারে, আবার এফ এস সাইন থিটা হতে পারে, এগুলো সবই হচ্ছে কার সূত্র, কাজের সূত্র। এই কোশ্চেন আসলে আশা করি একদম বলে দিবা আর কি। নিচের কোনটি কাজের মাত্রা সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাত্রা সমীকরণ এখান থেকে আসার খুবই সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে কোনটি কাজের মাত্রা, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা অনেকবার আসছে, 9-10 থেকে পড়ে পড়ে অভ্যস্ত হয়েছে, তো এগুলো একবার দেখে যাও, আমি যা বলাইতেছি তা একবার ইয়ে করলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে মানে তো এইটা, এই যে দেখো এম এখানে 1 আছে, এম এখানে আমি দেই নাই, তো 1 থাকলে কোনো অসুবিধা নাই। সো এম 1 এল 2 টি ইনভার্স 2, তার মানে आंसर হচ্ছে এটা, বুঝছো? আচ্ছা নেক্সট কোশ্চেন, বলসরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের সত্য। আচ্ছা তো আমি একটু বলে দিই তোমাকে, দুইটা জিনিস এখানে একটু দেখে যাও, এগুলা কোশ্চেন চলে আসতে পারে। একটা হচ্ছে ধনাত্মক কাজের সত্য আর একটা হচ্ছে ঋণাত্মক কাজের সত্য। তাহলে একটা হচ্ছে ধনাত্মক কাজের সত্য, কোনটা ধনাত্মক কাজের সত্য হচ্ছে তোমার 0 ডিগ্রি থিটা, তারপর হচ্ছে 90 ডিগ্রি অসমতা এখানে মানে 0 ডিগ্রি সমান। আর ঋণাত্মক যদি তুমি দেখতে যাও তাহলে দেখি এখানে আমি লিখতেছি, দেখো কোনটা মিলে যায়। আর 90 ডিগ্রি, তারপরে হচ্ছে থিটা, তারপর হচ্ছে 180 ডিগ্রি, বুঝছো, এবং অসমতা 180 ডিগ্রিতে। আচ্ছা তো দেখি কোনটা মিলে। হ্যাঁ এই যে খ নাম্বারটা, আমি যেটা করছি সেটা উল্টা পথে আছে আর কিছু না। তাহলে এই দেখো এটা, দেখো এটা অসমতা আছে এখানে, বুঝছো? আচ্ছা নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা একটু দেখি কি বলে। বলতেছে যে স্প্রিং এর উপর বল প্রয়োগে মুক্ত প্রান্তের এক সরণ হলে স্প্রিং এর বল কৃতকাজ। তো দেখো এখানে স্প্রিং বলের বিপরীত কৃতকাজ বলছে, তো যেহেতু স্প্রিং এখানে বলের বিপরীত কাজ বলুক, যেহেতু সরণ আছে সেক্ষেত্রে আর এখানে মাইনাস দিতে যেও না, আসলে এটা কিন্তু এটাই হবে। হ্যাঁ, যে ডাব্লু মানে আসলে হাফ কে এক্স স্কোয়ার, ডাব্লু মানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, বুঝছো? আচ্ছা সরাসরি সূত্র এটা, কখন সর্বাধিক পরিমাণ কাজ হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কখন তোমার হচ্ছে যে কি বলে সর্বাধিক পরিমাণ কাজ হয়, মানে এফ আর ডি এই দুইজন যদি কি হয়, এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে পরস্পর সমান্তরাল হয়, তার মানে যে এটা, তার মানে আমি যদি তোমাকে বলি ধরো এফ এবং হচ্ছে এখানে এস কে ডি বলা হয়েছে, তো আমি ডি বলি, কোনো সময় দুজন একদিকে ক্রিয়া করছে, থিটার মান হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি, তো এরা কি সমান্তরাল না, একদম। আচ্ছা বল শক্তির মাত্রা যথাক্রমে, বল শক্তির বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2 আর শক্তির হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2, দেখো তো কোথায় মিলে, এই যে দেখো এটা মিলে গেছে, ক নম্বর। ওকে নেক্সট কোশ্চেন, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটা একেবারে সবাই জানে, শূন্য, এগুলা দেখে যাও, এগুলাই চলে আসবে। আচ্ছা কাজের মান সর্বোচ্চ হতে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, অবশ্যই 0 ডিগ্রি, কোনো কথা হবে না, 0 ডিগ্রি। ওকে নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভরের একক নয়, কোনটি ভরের একক নয়, এএমইউ ভরের একক অবশ্যই, এমই এম মেগা ইলেকট্রন ভোল্ট সি স্কয়ার, এটাও ভরের একক, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এইটাও, কিন্তু মেগা ইলেকট্রন ভোল্ট আসলে ভরের একক নয়, মানে মেগা ইলেকট্রন ভোল্ট, বুঝছো, এটা ভরের একক না, এটা ভরের একক নয়, একক একক নয়। ওকে নেক্সট কোশ্চেন, এম ভরের একটি বস্তুর গতিশীল হলে এর ভরবেগ কত হবে। আচ্ছা খুবই সহজ, খুবই সহজ, এটা আমরা কই থেকে পাইছি, এই যে দেখো এটা অ্যান্সার হচ্ছে যে √2m। আমরা জানি যে পি স্কয়ার তোমার হচ্ছে ইকে মানে হচ্ছে কি, এই দেখো সূত্রটা আছে, দেখো পি স্কয়ার বাই 2m। এখন দেখো যে পি স্কয়ার যদি বের করে নিই তাহলে 2m আসলে ইকে, বুঝছো, তাহলে পি মানে হচ্ছে দেখো দেখো 2m ইকে, ঠিক আছে, গতিশীল, তার মানে এই যে এটা। ওকে ওকে নেক্সট কোশ্চেন, শক্তির একক ও মাত্রা হচ্ছে, তো শক্তির একক খুবই সহজ, শক্তির একক হচ্ছে তোমার হচ্ছে যে কি বলে, একক হচ্ছে জুল এবং মাত্রা তো হচ্ছে তোমার এমএল স্কয়ার টি ইনভার্স 2। আচ্ছা কই আছে দেখি, এই যে এইটা, এই যে এত সহজ কোশ্চেন। ওকে নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না, কোনটা হতে চায় না, তাপ। নিচের কোন শক্তি অন্য শক্তিতে, সেটা হচ্ছে তাপ শক্তি কখনো অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না, বুঝতে পেরেছো? ঘূর্ণায়মান বস্তুর গতি শক্তি কোনটা,
ঘূর্ণমান বস্তুর গতিশক্তি কোনটা? তো দেখো এটা খুবই সহজ একটা কোশ্চেন। ঘূর্ণমান বলতে আসলে এখানে মানে কৌণিক বোঝানো হচ্ছে, এবং এটা কৌণিকের শক্তিটা আসলে আমরা সবাই জানি। এই দেখো এগুলা চলে আসবে, বুঝছো? এগুলা অবহেলা করিও না। এই যে দেখো, এই দেখো এইটা, হ্যাঁ এটা কিভাবে আসছে, এটা কিভাবে আসছে ঘূর্ণমান বস্তুর গতিশক্তি। আমরা যদি ই কে মানে হাফ এম ভি স্কয়ার জানি, তো তাহলে এইটা তোমার হচ্ছে কোথায়, এটা তো রৈখিকে, তাহলে কৌণিকে তুমি সেম জিনিসটা চিন্তা করো সহজ হবে। তাহলে এখানে এই দেখো আই, এখানে হচ্ছে ওমেগা স্কয়ার, বুঝছো? ওকে নেক্সট, ঢিল ছুঁড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে? এটা অবশ্যই অ্যান্সার হচ্ছে গতিশক্তি। এটা খুবই সহজ, বুঝছো? ওকে নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ক্ষমতার মাত্রা সমীকরণ? আহারে, এম এল স্কয়ার টি ইনভার্স কিউব, এটা। আচ্ছা আচ্ছা, দাগ দেই, দাগ না দিলে কেমন হয়ে যায় কি, কই কই আছে, এই যে দেখো, এই যে এখানে এখানে এম নাই মানে কি এম ওয়ান, বুঝছো না? এই যে দেখো কত সহজ। ওকে নেক্সট কোশ্চেন, ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক তো সবাই জানে, এই ক্ষমতার একক কোনটা? ওয়াট। ক্ষমতার একক ওয়াট, হ্যাঁ এই যে ওয়াট, ওয়াট, হুম, ওয়াট। আচ্ছা, পি মানে ডাব্লিউ বাই টি, রাইট? তো এখানে এটা হইতো যদি জুল পার সেকেন্ড হইতো, বাট এখানে জুল পার সেকেন্ড নেই, শুধু ওয়াট আছে। জুল পার সেকেন্ড মানে ওয়াট। ওকে, 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? 20 ওয়াট ক্ষমতা বলতে বোঝায় 1 সেকেন্ডে 20 জুল কাজ। ঠিক আছে, কেমনে? এই পি মানে কি ডাব্লিউ বাই টি না? তাহলে এখানে কি, এখানে কি বুঝতেছো? টি মানে এটা একক না? 1 সেকেন্ডে কতটুকু কাজ? হ্যাঁ, 20 জুল। ওকে নেক্সট কোশ্চেন, ক্ষমতার একক কোনটা? ক্ষমতার একক কোনটা দেখি, এখানে কোনটা আছে? হ্যাঁ, এই যে জুল পার সেকেন্ড, এই যে দেখো কিছুক্ষণ আগে দেখালাম, টি মানে হচ্ছে ডাব্লিউ বাই টি, এগুলো কোশ্চেনই আসবে, জুল পার সেকেন্ড, বুঝছো? ওকে নেক্সট কোশ্চেন, 50 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝছো? তো 50 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝবো, যে 1 সেকেন্ডে 50 জুল কাজ, তাই না? পি মানে কি ডাব্লিউ বাই টি না? হ্যাঁ, তাহলে কি ডাব্লিউ মান 50, টি এর মান হচ্ছে 1, তার মানে কি 1 সেকেন্ডে 50 জুল কাজ হয়ে গেল। ওকে, 300 নিউটন পার মিটার বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং এ কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ হবে? ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিব। কে এর মান হচ্ছে যে 300 নিউটন পার মিটার, সূত্রগুলো মাথায় রাখবা। আচ্ছা, স্প্রিং কতটুকু সংকুচিত মানে এক্স জানতে চাচ্ছে, ঠিক আছে? ওকে, এবার কাজ হয়েছে ডাব্লিউ মানে হচ্ছে 1.5 জুল। ওকে, আচ্ছা তাহলে আমাদের সূত্র কি জানা ছিল? ডাব্লিউ মানে হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, রাইট? আচ্ছা তাহলে এখান থেকে আমাদের কি এক্স বের করা লাগবে? তাহলে এখন আমরা কি কে এক্স স্কয়ার মানে বলতে পারি 2w, তাহলে এক্স স্কয়ার মানে হচ্ছে 2w বাই হচ্ছে কে। তাহলে এখন দেখো তো 2 w এর মান হচ্ছে 1.5, আচ্ছা 1.5, আর কে এর মান কত? কে এর মান 300। আচ্ছা তাহলে এটাকে ক্যালকুলেশন করে নি, 2 গুণ এটাকে 15 ধরলাম, ঠিক আছে? এটাকে 15 ধরলাম, তাহলে এখানে 300 রাখলাম। আচ্ছা তাহলে এখানে 10 চলে আসবে, তাহলে দেখো 2 দিয়ে কাটলাম, তাহলে 5, দেখো 5 দিয়ে কাটলাম 3, এবার 3 দিয়ে কাটবো হচ্ছে 100, ঠিক আছে? তাহলে 1 বাই হচ্ছে 100, তাহলে 1 বাই 100, আবার এখানে রুট আছে কিন্তু। আচ্ছা তাহলে এখন যদি আমরা রুট করে দিই, 1 বাই 100 কে রুট করলে তোমার 0.1 হয়, হ্যাঁ এটা ঠিক আছে 0.1। ওকে নেক্সট কোশ্চেন, আচ্ছা 2 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5 মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত হবে? খুবই সহজ, কাজের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, এখানে ডিরেক্ট কাজের সূত্র। তাহলে এখন দেখো ডাব্লিউ মানে যে এফ এস কস থিটা আছে, তুমি এখানে প্রয়োগ করবা। আচ্ছা আগে এটা লেখা উচিত হলো না, আসলে একটু পড়া উচিত কি কি ছিল। এফ মানে আসলে দেখো এখানে 2 নিউটন, খুবই সহজ। এখানে থিটার মানটা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, এরপরে বলেছে হচ্ছে এস এর মান হচ্ছে 5 মিটার দূরে। তাহলে এটা দেখো আমি আর লোভ সামলাতে পারলাম না, 2 এস এর মান হচ্ছে 5 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে তাহলে এটা এটা কত সহজ, তুমি বুঝছো যে এফ এর মান হচ্ছে কত? এফ এর মান হচ্ছে 2, ঠিক আছে? আর হচ্ছে এস এর মান আমি খালি বসাই দিলাম, আমি জাস্ট বসাই দিলাম, 2 2 কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে 5 জুল। দেখো এখানে 5 জুল আছে, হ্যাঁ এক্স্যাক্টলি আছে, এই যে এটা হচ্ছে অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন, একটি কণার উপরে এফ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আবার অঙ্ক চলে আসলেও আসতে পারে। একটি কণার উপরে এফ এর মান 3i - 4j + 6k নিউটন বল প্রয়োগ করে কণাটি জেড অক্ষ বরাবর 5 মিটার সরে যায়, তবে কণার উপর কৃত কাজের পরিমাণ কত হবে? কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর বলছে, ঠিক আছে? তাহলে জেড অক্ষ বরাবর বলছে। এখন দেখো এখানে আমরা যে কাজটা করব, জেড অক্ষ মানে বুঝতেছো? জেড অক্ষ মানে কোনটা বলো তো? কে ক্যাপ। তাহলে এখন এখানে তো ভেক্টরে আছে, হ্যাঁ তাহলে এফ মানে দেওয়া আছে দেখো 3i - 4j প্লাস হচ্ছে 6k। তাহলে এখন এসটা কোনটা ধরবা? এখানে আই ক্যাপ মানে জেড অক্ষ মানে এক্স অক্ষ বলেছে না, ওয়াই অক্ষ বলেছে না, জেড অক্ষ বলেছে। তাহলে আমরা এখানে জেড অক্ষ কোনটা? 5 মিটার, তাহলে এখানে আমি খালি 5k বলবো। তাহলে এখন আমি যদি এখন গুণ করি, এফ ডট এস যদি গুণ করি, এখানে তো দেখো আই নাই মানে 0,
এখানেও নাই মানে জিরো, বাট এখানে আছে, তাহলে এগুলো সব জিরো 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 জিরো, শুধু 5 6 30, দেখো অ্যান্সার হচ্ছে 30, এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে 30। এই ম্যাথটা কি বলে দেখো, 40 লিটার ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 10 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? তো দেখো তো ভাই, 40 লিটার ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে তুমি ধরে রাখছো। এখন এই যে এই ওজনের বস্তুকে যে তুমি মেঝে থেকে 2 মিটার উঁচুতে মানে মানে টাইম ধরে রাখতেছো, তো তোমার এখানে কোনো কাজ হবে? তুমি কি মুভ করছো? মুভ করো না, মুভ না করলে কাজ হয়? কখনোই হয় না, জিরো জুল আনসার। এই কোশ্চেনটা দেখো কি বলতেছে, যে সিরাজ সাহেবের ভর 20 কেজি। এখানে একটু ভুল করছে, এখানে আসলে 25 সেন্টিমিটার উঁচু। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল। 25 সেন্টিমিটার। আচ্ছা দাঁড়াও, এখানে বলতে হবে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টি ছিটি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? সেটা দরকার নেই। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা দেখো তো, খুবই সহজ না? এমজিএস, হ্যাঁ, এম এর মান কত? 20, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? এইচ এর মান 25 সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটার সাথে কয়টা সিঁড়ি সেটা গুণ করতে হবে। তাহলে 25 সেন্টিমিটারকে আমরা 0.25 মিটারে করে নিলে তার সাথে হচ্ছে তোমার 20, এটা করবো। তাহলে 0.25 আর 20 যদি গুণ করো, তুমি হচ্ছে যে 5 পাই যাবা। হ্যাঁ, 20 গুণ, দেখো এটা কিভাবে সম্ভব? আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 25 রাখলাম, উপরে 20 রাখলাম, দেখো নিচে দেখো 1 আছে না, পয়েন্ট আছে না, 1 দুইটা শূন্য, তো দেখো এটা কাটা এটা কাটা, ঠিক আছে। দেখো দেখো 5, তাহলে 5 5 কত? 25। তাহলে 20 গুণ 9.8 গুণ হচ্ছে 5, তাহলে 5 20 100, 100 গুণ 9.8 মানে কত ভাই? এটা আমরা জানি তো, 980 না? আচ্ছা, এই যে দেখো এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন, একটি রাইফেলে গুলির বেগ দ্বিগুণ করা হয়, এর গতির সাথে কত গুণ হবে? যত গুণ করা হবে তার সাথে স্কয়ার করে দেবা, ঠিক আছে। দ্বিগুণ করা হলে 4 গুণ হবে। দ্বিগুণ হলে 4 গুণ হবে, তাহলে এখন দেখো 2 এর উপর স্কয়ার করো, তাহলে 4। দেখো এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, যত গুণ বলবো তাকে স্কয়ার করে দেবা। ওকে, শেষ। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন ভার্সিটিতে এটা দেয়, বুঝছো? তাই এই অঙ্কটা একটু ভালো করে দেখে যাও। আচ্ছা, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? কারণ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এবং এই অঙ্কটার নিয়ম সূত্র হচ্ছে একটা এক্স এইচ এন প্লাস ওয়ান। এখন এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 30 মিটার, এন এর মান কত? দ্বিগুণ বলছে যে, এন এর মান 2, বুঝছো? 2 প্লাস 1, তাহলে এখন কত? 30, আর নিচে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে? 10 মিটার। এই দেখো অ্যান্সার হচ্ছে এটা, অনেকবার আসছে। অ্যান্সার হচ্ছে এটা 10 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোন বস্তুর ভরবেগ ও গতিশক্তির, গতি মুক্তি হয়ে গেছে, এই অমিত ছেলেটা খালি ভুল করে, গতিশক্তির মান সমান হলে বস্তুর বেগ আসলে কত হবে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে কোন বস্তুর ভরবেগ, তাহলে ভরবেগ বলতে হচ্ছে এমভি, সেটা হচ্ছে হাফ এম স্কয়ার, বুঝছো? বুঝছো? তাহলে এখন তুমি আমাকে বলো, এখানে এম আর এম আসলে কাটা, এখানে হচ্ছে 2v, আর এখানে তোমার হচ্ছে ভি স্কয়ার, বুঝছো? তাহলে এখানে আমরা ভিটা জানতে চাচ্ছি, রাইট? তাহলে এখন এপারে চলে আসো। আচ্ছা, মানে বুঝতে 2 হয়ে যাবে, কারণ এখানে দুইটা আছে, তাহলে আমি এখানে 2v করলাম, আর এখানে ভি ডট ভি, এটা ভি কাটা, 2 মিটার পার সেকেন্ড। এই দেখো এটা হচ্ছে आंसर। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন। ক্রেনের সাহায্যে 200 কেজি ভরের বোঝাকে, এই অঙ্কটা চলে আসতে পারে হুবহু, খুবই সহজ, মানে ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্ষমতা থেকে আসলে দেখো দেখো ক্ষমতা সূত্রগুলো একটু দেখো। ডাব্লিউ বাই টি, ডাব্লিউ কে ভাঙলে এফ এস বাই টি, এটা হতে পারে। এফ এস বাই টি মানে ভি হতে পারে, এটা একটা হতে পারে, বুঝছো? আবার এফ কে ভাঙলে আবার হচ্ছে দেখো এম জি ভি, এটা হতে পারে। তো এটা একটা আবার দেখো দেখো পি মানে হচ্ছে ডাব্লিউ বাই টি, আর এটাকে এফ এইচ বাই টি, এফ কে বাংলা হচ্ছে এম জি এইচ বাই টি। এখন দেখো এম জি এইচ বাই টি মানে ভি, এটা হতে পারে। হ্যাঁ, এখন এর মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে, তো আমরা দেখবো যে এত কেজি, তাহলে এখানে এম এর মান দেওয়া আছে 200 কেজি, ঠিক আছে। এবার মানে বোঝা, তাহলে এখানে এত বোঝা, এত মিটার, তাহলে এটা হচ্ছে ভি, ভি মানে 0.1 মিটার পার সেকেন্ড, বুঝছো কিনা? তাহলে এখানে দেখো তো কোনটা বলছে ক্ষমতা, তাহলে পি মানে তো বুঝতে পারলাম যে এখানে কোনটা হতে চলেছে, এখানে হতে চলেছে এমজিভি, এমজিভি, ঠিক আছে। তাহলে এম জি ভি তো 200, জি এর মান 9.8, আর এখানে হচ্ছে তোমার এই কি বলে, এই ভি এর মান হচ্ছে 0.1, 0.1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো 200 গুণ 9.8, ওকে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, খুব সহজে, যে দেখো 200, এখানে 9.8 চিন্তা করলাম, এখানে 1/10 চিন্তা করলাম, তাহলে এইটা আর এটা কাটা, তাহলে 20 গুণ হচ্ছে 9.8, তো 20 গুণ 9.8, দেখো 20 গুণ 9.8, তো 20, এটাকে মনে মনে তুমি 9.8 কে 10 ধরে নাও, তাহলে কত হয়? 200 না?
তো 200-এর আশেপাশে কোনটা আছে? 200 তার হচ্ছে না, 196। বুঝছো? ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিনিটের উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার? দেখো চলে আসছে, ই মানে W/T। আমি বললাম যে ক্ষমতার সূত্রগুলো একটু দেখো, কতগুলো লিখছে, এই যে দেখো। তার মধ্যে এইটা আর এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখন দেখো ডাব্লিউ মানে কি বলবা? mgs/t বলবা। বুঝছো? তাহলে এখন দেখো এখানে 10 লিটার বলে 10, জি মানে 9.8, এইচ এর মান হচ্ছিল কত? এইচ এর মান হচ্ছে তোমার 10 মিটার। ওকে, আচ্ছা, টি এর মান কত বলছে? টি এর মান কত বলছে জানো? প্রতি সেকেন্ডে। ওকে, তার মানে আর তো দরকার নেই, মানে এখানে 1 আর কি। তাহলে একটা কাজ করি, আমাদের অ্যান্সারটা আসলে কত এখানে দেখি। 10 গুণ 10 মানে 100। ওকে, 9.8 মানে বোঝা যাচ্ছে 980। এই যে দেখো, এই দেখো অ্যান্সার। ওকে, তো এই রিলেটেড সবচেয়ে বেশি ব্যাপার স্যাপার, বুঝছো? মানে এই যে ক্ষমতা। তুমি এখন যেটা করবা কাজ ক্ষমতাতে, তুমি কি কি একটু দেখবা ভালো করে, মানে খুবই নর্মাল কোশ্চেন আসবে, বুঝছো? ক্ষমতার হচ্ছে গিয়ে তুমি ম্যাথটা দেখবা, ক্ষমতার অল সূত্র, ক্ষমতার অল ফর্মুলা, অল ফর্মুলা, ঠিক আছে? এটা ভালো করে দেখবা, মাত্রা একক খুব ভালো করে দেখবা। আর যা করাইছি ইনাফ, এর বাইরে দেখবা যে এর মধ্যে চলে আসতেছে মাত্রা একক, ক্ষমতার অল ফর্মুলা, মাত্রা একক। এরপরে হচ্ছে যে শক্তির একটু উদাহরণগুলো, একটু থিওরি পড়েও আর কি, কিছু থিওরি রিলেটেড বেশি কোশ্চেন পড়তে হবে, ম্যাথ যেগুলো আসতে পারে সব দেখা দিচ্ছি। মহাকর্ষ অভিকর্ষ, এই অধ্যায়টাতে আমরা আসলে কি কি টাইপের আসতে পারে, এখানে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যেগুলো কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো প্রথমে দেখো, অনেক এই কোশ্চেনটা অনেকবার আসছে, অনেক জায়গায় আসছে আর কি। তো কেপলারের আবর্তনকালের সূত্রটি নিম্নরূপ। আচ্ছা, তো মহাকর্ষ বিকর্ষ প্রথমে হলো যে টপিকটা পড়বো, সেই টপিকের নাম হচ্ছে কেপলারের সূত্র। হ্যাঁ, এই টপিকটা থেকে আমরা আসলে কি করব, আমরা আর কি দেখবো। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে অনেকবার আসছে, দেখতে পাচ্ছ যে অনেক জায়গায় আসছে। তো কেপলারের সূত্র আসলে তিনটা। তো ফার্স্ট অফ অল আমাদের আসলে 3 নম্বর সূত্রটা হচ্ছে টি স্কয়ার প্রপোর্শনাল হচ্ছে আর কিউব। হ্যাঁ, তো এই যে দেখো, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনটা। এখন আমি যদি এটা পার করে দিই, ধর এটা পার করে দিলাম, তাহলে আর এখানে আমরা কিন্তু 3/2 বলতে পারি। দ্যাটস মিন এটা হচ্ছে আনসার। তাহলে আমি তোমাকে এখন বলতেছি যে তুমি কি করবা, কেপলারের সকল সূত্র আসলে দেখে নিবা। ঠিক আছে? তাহলে কেপলারের সকল সূত্রটা একবার করে দেখে নিবা যদি তোমার সম্ভব হয়। দরকার নেই কেপলারের সকল সূত্র, আসলে ঘুরে ফিরে তৃতীয় সূত্র, সকল সূত্র থেকে আসলে আমরা বলতে পারি তৃতীয় সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায় তবে বছরের দৈর্ঘ্যটা আসলে কি হয়? আসলে দেখো, যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব তুমি যত হ্রাস পাবে, তার সাথে বছরের দৈর্ঘ্যটাও সেটা কিন্তু হ্রাস পাবে, কারণ এদের সম্পর্কটা আসলে কি, কারণ এটা কেপলারের সূত্র থেকে আসছে, টি স্কয়ার প্রপোর্শনাল হচ্ছে আর কিউব। তো দেখো দুজনের সম্পর্ক হচ্ছে কি, সমানুপাতিক, তার মানে একটা বাড়লে আরেকটা বাড়বে আর একটা কমলে আরেকটা কমবে, দ্যাটস মিন এটা হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পৃথিবীর গড় ঘনত্ব কত? এটা একটা মুখস্থ, টিটিএম, আসলে এটাকে আমরা বলবো হচ্ছে টিটিএম, টেনে টেনে মুখস্থ করবে, এটাকে সংখ্যাগত মান বলা হয়। তো এটা যখন তুমি বের করবা, হ্যাঁ, সংখ্যাগত মান, সেটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গুণ হচ্ছে 10⁻³ কেজি পার মিটার কিউব আসলে বলা হয়। তো দেখো তো কোথাও আছে কিনা 5.5, হ্যাঁ এই যে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ, এটা যখন তুমি আসলে রো এর যে ফর্মুলাটা রয়েছে সেখান থেকে বের করলে দেখা যাচ্ছে এটাই পাবা। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সত্য নয়? আসলে সত্য নয় বলেছে, তাহলে দেখো জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে? আচ্ছা, এই সত্য না বলেছে কিন্তু আমরা, এটা কিন্তু সত্য। হ্যাঁ, যে জি এর মান তোমার হচ্ছে যে বস্তুর ভরের উপর নির্ভর করে না, জি এর মান ভূকেন্দ্র থেকে বস্তুর দূরবর্তীর উপর নির্ভর করে না, তার মানে এটাও হচ্ছে কিন্তু তোমার হচ্ছে যে সত্য। হ্যাঁ, সত্য নয় বলেছে। তো জি এর মান 6.657 গুণ 10⁻13। আচ্ছা, এটাই তো ভুল, বোঝাই যাচ্ছে সব কয়টি সঠিক, এটা তো হবেই না। তারপরে জি এর মান হচ্ছে কত, 6.673 গুণ হচ্ছে 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ওকে, কোশ্চেনগুলো সলভ করার পর আরো কি কি পড়া লাগবে সে ওভারভিউটা আমি একটু দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট কোশ্চেন, দেখো কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, এই কোশ্চেনটা কমন আসতে পারে। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা কৃত্রিম উপগ্রহ চলে আসলো। তো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তুমি আসলে কি পাবা, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আসলে 3টা সূত্র আছে, বুঝছো? আচ্ছা, কৃত্রিম উপগ্রহের একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে উচ্চতা, আর একটা হচ্ছে পর্যায়কাল। তো এখানে ম্যাক্সিমাম আসলে এটাই আসে। হ্যাঁ, তো কৃত্রিম উপগ্রহের বেগ আসলে কোনটা, ভি মানে হবে দেখো এইটা, হ্যাঁ, জি এম এবং হচ্ছে আর প্লাস এইচ। তো সেক্ষেত্রে জিএম মানে আবার এরকম হইতে পারে, কারণ আমরা জানি যে জি মানে হচ্ছে জিএম, এটাকে আমরা হচ্ছে আর স্কয়ার বলি, বুঝছো? তাহলে এখন তুমি কি বলবা, জিএম মানে হচ্ছে জি আর স্কয়ার, তুমি এটা বলতে পারবা। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। আবার সেই ক্ষেত্রে আমি এটা বলতে চাচ্ছি যে জিএম এর জায়গাতে জি আর স্কয়ার থাকলেও আসলে অবাক হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে
আমরা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক পেলাম, কৃত্রিম উপগ্রহ। অবশ্যই মনে রাখবো কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহের উচ্চতাটা একটু দেখবা, হ্যাঁ। এইচ মানে হচ্ছে GMT² বাই হচ্ছে 4π², এখানে থেকে 1/3 মাইনাস হচ্ছে r, হ্যাঁ। তো এটাও তুমি একবার দেখে নিও আর কি। ওকে, নেক্সট কোশ্চেন। দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর, আচ্ছা কণার ভর পূর্বের দ্বিগুণ এবং অন্য কণার ভর হচ্ছে 3 গুণ এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব হচ্ছে দ্বিগুণ, হ্যাঁ। তো এটা আসলে ঢাকা ভার্সিটিতে আসছিল, খুবই ফেমাস একটা কোশ্চেন, যেটা অ্যান্সার হবে হচ্ছে 1.5 গুণ। তো এটা কিভাবে আসছে, এটা শর্টকাট সূত্র আছে, আমরা এত চিন্তা করবো না। শর্টকাট সূত্রটা হচ্ছে এরকম, দেখুন শর্টকাট, সেটা হচ্ছে কি m ক্রস n, এটা হচ্ছে l²। তো এমটা আসলে কি, এমটা হচ্ছে ভরের গুণ, হ্যাঁ। তারপরে তুমি দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ভর, তাহলে এটা কথা হচ্ছে দ্বিগুণ বলা হয়েছে, তাহলে আমরা এমটাকে এখানে দ্বিগুণ ধরবো। তারপরে অন্য আরেকটা ভর, সেটাকে আমরা n ধরবো, সেটা বলা হয়েছে কত, 3 গুণ, তাহলে এটাকে 3 ধরবো। আর তাদের মাঝে যেটা দূরত্ব, তাকে আমরা l ধরবো, সেটাকে আমরা 2 মানে দ্বিগুণ ধরবো। তাহলে এখন দেখো এম এর মান কত, এম এর মান বলা হয়েছে 2, n এর মান কত 3, আর l এর মান কত 2, তার উপরে 4। ওকে, তাহলে এটা দিয়ে কাটা যায় 2 2, তাহলে 3 আর 2 মানে হচ্ছে 1.5, তার মানে আমরা বলতে পারছি 1.5 গুণ। তাহলে শর্টকাটটা বুঝছো, এরকম যদি কোনো কোশ্চেন আসে তাহলে শর্টকাটটা হচ্ছে কি, যে m ক্রস n বাই হচ্ছে l²। আচ্ছা, তো দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, যে 0.1 কেজি এবং 0.2 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে অবস্থিত, বস্তু দুটি একে অপরকে কত বলে আকর্ষণ করবে। তার মানে এখানে আকর্ষণ বল জানতে চাওয়া হয়েছে। আর আকর্ষণ বলের যদি কথা আমরা বলে থাকি, তাহলে দেখো সূত্র তো এখানে একটাই, সেটা হচ্ছে প্রথমেই যদি তুমি পড়ো কুলম্বের যে আকর্ষণ বলের যে সূত্র, কুলম্ব কেন বলছি, F মানে G m1 m2 বাই হচ্ছে d², তাই না। এখন দেখো এখানে G এর মান 6.673 গুণ হচ্ছে 10^11, এটা তোমরা জানো। m1 এর মানটা কত বলা হয়েছে, m1 এর মানটা বলা হয়েছে 0.1, আর এটার মানটা বলা হয়েছে 0.2। আচ্ছা, d² মানে 1 তার উপর স্কয়ার, তাহলে এখন দেখি কি করা যায়। তাহলে 6.673 তুমি ধরলা, 10 ইনভার্স তুমি 11 ধরলা। আচ্ছা, এখন 0.1 কে 1 বাই আসলে 10 বলা যায়, গুণ করো, এদিকে 2 বললাম, নিচে দেখো পয়েন্ট, এখানে পয়েন্ট আছে না, তাহলে এখানে 1, তার জন্য একটা সংখ্যা 0, তার 10। তাহলে এখন দেখো তো 10 আর 10 গুণ করলে 100, দ্যাটস মিন আমরা বলতে পারি যে 6.673 গুণ 10^11 গুণ হচ্ছে তোমার 2 আর নিচে হচ্ছে 100। 100কে যদি আমি উপরে উঠাই দিই, দেখো 100টাকে উপরে উঠালে কি হবে, 10^2 হয়, কারণ এখানে দুইটা সংখ্যা আছে, শূন্য আছে। দ্যাটস মিন আমরা এখানে বলতে পারি যে 6.673 গুণ হচ্ছে 10^11 গুণ হচ্ছে 10^2, তার সাথে কিন্তু 2 আছে, এই যে এই 2, তো 2 1 কে 2। তাহলে এখন দেখো যে এখানে 2, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু সংখ্যা তো মাইনাসে থাকবে। তাহলে 6.673 গুণ হচ্ছে 2 10^13, এটা হচ্ছে আমাদের ঘটনা। এখন দেখো 6.673, তাহলে 6 দুগুণ 12, তাহলে 6.5, তার মানে 13 হবে অবশ্যই, তার মানে 13 পয়েন্ট কিছু একটা অ্যান্সার হতে হবে। হ্যাঁ, এই যে দেখো এখানে বোঝা যাচ্ছে 13.32, তার মানে এটা অ্যান্সার, ঠিক আছে। তার মানে 13.32 গুণ হচ্ছে 10^13, অবশ্যই নিউটন, যেহেতু বল। দেখো কি বলতেছে, দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, কিন্তু প্রথমটি ব্যাসার্ধ দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগের 1 এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের 0 অনুপাত হলো কত? অনুপাতটা না, অনু বলে লিখে ফেলছে, এটা আসলে অনুপাত হবে। হ্যাঁ, তো এইরকম টাইপের কোশ্চেন তুমি কমন পাইতে পারো, সরাসরি কমন পাইতে পারো আর কি। তাহলে এখন তুমি কি করবা? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো যে এটা আমাকে আগে জানা লাগবে যে কার সাথে কি সম্পর্ক রয়েছে। তো জি এর সাথে সম্পর্কটা কি, জি এর সাথে আর এর সম্পর্কটা তো আসলে কি, সমানুপাতিক। হ্যাঁ, তাহলে এখানে এটা যদি আমি করি যে G2 বাই হচ্ছে G1 করি, তাহলে এখানে হবে R2 বাই হচ্ছে R1, খুবই স্বাভাবিক। তাহলে যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে এখন এখানে R2টা দ্বিগুণ হবে 2/1, তার মানে আমরা বুঝতে পারতেছি 2:1। হ্যাঁ, এটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? পৃথিবীতে একটি বস্তুর ওজন হচ্ছে 196 নিউটন হলে ভর কত? তো এটা দেখো খুবই সহজ না, ডাব্লু মানে হচ্ছে mg, তাহলে এখানে ভরটা জানতে চাচ্ছে, রাইট। তাহলে mg মানে কি, ডাব্লু, তাহলে এখন m মানে হচ্ছে w/g। এই টাইপের ম্যাথগুলো একটু দেখবা। ডাব্লুর মান কত, 196, আর এটা হচ্ছে 9.8, তাহলে এটা হচ্ছে আমরা কত ধরবো? আচ্ছা, এটাকে তুমি একটু সহজে বোঝার জন্য 10 চিন্তা করো, তুমি এটাকে 10 চিন্তা করো। আচ্ছা, আর 196কে তুমি 200 চিন্তা করো, দেখো কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 20, অথবা 9.8 কে আমি চিন্তা করলাম হচ্ছে 10, আর 196কে 20, এর কাছাকাছি বুঝে যাবো, তাহলে অ্যান্সার হচ্ছে 20। খুবই সহজে বোঝার আসলে উপায়। এবার একটু দেখি কি বলতেছে, যে ভূপৃষ্ঠের বিন্দুতে 10 কেজি ভরের বা বস্তুর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে ওই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের
মান কেমন হবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি তোমাকে যে অভিকর্ষ ত্বরণ মানে জি মানে আসলে এখানে এর সংখ্যাগত মানটা সমান হয়, বুঝছো? তাহলে এখানে এটা সমান হবে, তার মানে কি 9.8 হতে হবে। তাহলে কি 9.8 আছে? হ্যাঁ, এই যে দেখো 9.80। আর এককটা হচ্ছে নিউটন পার কেজি, বুঝছো? নিউটন পার হচ্ছে কেজি, দ্যাটস মিন এটা হচ্ছে। তাই তো মোটামুটি এই কয়টা টাইপ করো, হ্যাঁ এই কয়টা টাইপ করলে আসলে ইনাফ, ঠিক আছে? এরপরে দেখো কিছু ছোট ছোট বিষয় যেগুলো আসতে পারে আমি একটু বলে দিচ্ছি, তাহলে তুমি পারবা আসলে মহাকর্ষ অভিকর্ষ থেকে। আচ্ছা, মহাকর্ষ থেকে অভিকর্ষ, মহাকর্ষ অভিকর্ষ এখানে কিছু একক মাত্রা দেখবো অবশ্যই, ঠিক আছে? এখানে অবশ্যই একক মাত্রা দেখা লাগবে। তো সেক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা অবশ্যই দেখবা। আমি যেগুলো বলতেছি এর বাইরে আসলে পড়ার দরকার নেই। সেটা হচ্ছে এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1। দেখো এইটা চলে আসতে পারে, হ্যাঁ এইটা একটু ভালো করে দেখো। তারপর হচ্ছে কিছু সংখ্যাগত মান একটু দেখো, কিছু সংখ্যাগত মান একটু ভালো করে দেখো। যে টাইপের ম্যাথ দেখাইছি এর বাইরে আসার দরকার নেই। তো সংখ্যাগত মানগুলো কেমন? সংখ্যাগত মানগুলো হচ্ছে তোমার এরকম, পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে দেখো এম মান হচ্ছে 6 গুণ 1024 কেজি, অবশ্যই দেখবা। আর মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ এই টাইপের দেখলেই হবে ব্যাসার্ধ। আর মানে হচ্ছে তোমার 6.4 গুণ 10⁶ মিটার বা 6400 কিলোমিটার। তারপর সূর্যের ভর আছে, সূর্যের ভরটা একটু দেখো, সূর্যের ভর এগুলো একটু দেখবা। সূর্যের ভর হচ্ছে তোমার 2 গুণ 1030 কেজি, এটা একটু দেখো সূর্যের ভর, বুঝতে পেরেছো? আচ্ছা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে জি এর মান 6.673 গুণ 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা দেখা লাগবে। এরপরে কিছু সূত্র সমীকরণ দেখা লাগবে জি এর ক্ষেত্রে, যেমন হচ্ছে তোমার এইচ উচ্চতা আর এইচ গভীরতা, হ্যাঁ এইচ উচ্চতার ক্ষেত্রে এটা দেখবা, এইচ উচ্চতার ক্ষেত্রে দেখবা কি সেটা হচ্ছে তোমার জিএইচ 1 মাইনাস 2HR, এটা একটা আছে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কন্ডিশন। এরপরে গভীরতা, গভীরতা যেটা দেখবা, গভীরতা দেখ 1 মাইনাস HR গুণ হচ্ছে জি, হ্যাঁ এটা হচ্ছে গভীরতায়, এটা হচ্ছে তোমার গভীরতায় ডেপথ, এটা হচ্ছে ডেপথ, এটা হচ্ছে গভীরতায়। আর এটার সাথে তোমার আমাদের আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে দেখো জিএইচ বাই হচ্ছে জি, যখন আমরা চিন্তা করি দেখো জিএইচ এর মান হচ্ছে জিএম, আর এটা হচ্ছে তোমার আর প্লাস এইচ স্কয়ার, আর এটা হবে জিএম, এটা হবে আর স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো যেটা হয় সেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে, এই জায়গাটাতে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো সেটা কি, যে জিএম আর প্লাস এইচ স্কয়ার গুণ হচ্ছে আর স্কয়ার, আর এখানে হচ্ছে জিএম, তখন এটা কাটাকাটা হয়ে মানে কেটে যায়। তখন দেখো এখানে আবার এটা দাঁড়ায় আরেকটা, যে জিএইচ মানে হচ্ছে আর, এখানে বলবা তুমি আর প্লাস এইচ তারপর স্কয়ার, এখানে হচ্ছে জি, এটা হতে পারে। তার মানে এটা এইচ উচ্চতা, এটা ওই যে এইচ উচ্চতা, আর এটা হচ্ছে এইচ গভীরতা। তো এই জিনিসটা একটু দেখো। আর আরেকটা যেটা বলবো সেটা আসলে জাস্ট এই ফর্মুলাটা একটু দেখে যাও, এটা দিয়ে আসলে ম্যাথ আসলেও একটা ছোট করে দিয়ে দিতে পারে। এই ফর্মুলা একটু দেখো, যে এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ যদি চলে আসে ছোটখাটো, এটা আসতে পারে। সেটা হচ্ছে দেখো জিএম বের করার জন্য যেটা কি ব্যাসার্ধের গুণের উপর স্কয়ার ভরের গুণ, এটা গুণ জি, যদি অনুপাত বা ভগ্নাংশ না হইলে, হ্যাঁ। আর যদি তোমার হচ্ছে যে অনুপাত বা ভগ্নাংশ হয় তাহলে এই শর্ট ট্রিক্সটা, যে ভরের গুণ আর নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণ, তারপর স্কয়ার করবা, গুণ হচ্ছে জি। তো এরকম একটা ম্যাথ দেখি আমরা। তো দেখো চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80, ঠিক আছে? এটা কিন্তু দেখো ভগ্নাংশ আকারে আছে, এবং চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান 9.8 হলে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মানটা আসলে কত? এই ক্ষেত্রে তুমি আসলে জিএমটা বের করবা, মানে চন্দ্রপৃষ্ঠে আসলে এম মানে এখানে মুন বোঝানো হয়েছে, এটা আমি বলতে ভুলে গিয়েছে। তাহলে এখন দেখো এটা কোন কোন সূত্রটা পড়বে, দেখো তো। অবশ্যই এইটা পড়বে, কারণ হচ্ছে দেখো এখানে এখানে বলেছে যে অনুপাত ভগ্নাংশ হইলে, তাহলে ভরের গুণ আর ব্যাসার্ধের গুণের উপর স্কয়ার, তাহলে ভরের গুণ, এটা আমরা এখন অ্যানসারটা বের করব, যে ভরের গুণ আর হচ্ছে ব্যাসার্ধের গুণ। আচ্ছা, তাহলে জিএম ভরের গুণ আর হচ্ছে ব্যাসার্ধের গুণ। আচ্ছা, তাহলে এখানে ভরের হচ্ছে কত, 1/80, তাহলে 1 হচ্ছে 80, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 1/4, এটার উপর হচ্ছে স্কয়ার, ওকে, গুণ হচ্ছে 9.8। ওকে, তাহলে এই জায়গাটা আমি একটু খেয়াল করি, এই জায়গাটা আমি একটু খেয়াল করি যে এটা কিভাবে হয় আর কি। তাহলে জিএম মানে হচ্ছে 1/80 গুণ হচ্ছে, হ্যাঁ 1/4 মানে 1/16, ঠিক আছে? তাহলে উপরে আমি হচ্ছে 16 দিলাম, আর নিচে হচ্ছে তোমার হচ্ছে যে 1 দিলাম। ওকে, তাহলে এখন দেখি একটু কাটাকাটি করে, তাহলে 16 আর এখানে হচ্ছে 80, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো 16 কে 16, আচ্ছা 16 কে 16,
তারপর হচ্ছে তোমার 5 ষোলো হচ্ছে 80, তার মানে হচ্ছে 1/5, তার সাথে হচ্ছে কত 9.8, তার সাথে থাকবে হচ্ছে 9.8। ওকে, 9.8 মানে হচ্ছে আমরা জানি আমরা 10 ধরতে পারি, তাহলে 10 ভাগের হচ্ছে মানে বুঝতে পারছো যে 1/5 আর 10, ঠিক আছে 1/5 আর এটাকে আমরা আসলে 10 ধরলাম, তাহলে এখানে 2 থাকে। হ্যাঁ, তাহলে 2 একে 2, তার মানে 2 এর একটু কম হয়। অ্যান্সারটা আসলে এটা অনেকবার আসছে তো 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। মানে ব্যাপারটা বুঝছো তো, 1/5 আর এটাকে আমি 9.8 কে 10 ধরে নিচ্ছি, তো এটাতে কাটলে 2, তো 1.96 হচ্ছে অ্যান্সার। বাস, ইনাফ। এতটুকু করলেই আসলে দেখা যাচ্ছে যে মহাকর্ষের জন্য জাতীয়র জন্য এতটুকু ইনাফ। আর এখানে কিছু একক মাত্রাগুলো একটু স্পেশালাইজ ভালো করে দেখো, যেটা তো আমার পিডিএফে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, তো ওই একক মাত্রাগুলো একটু ভালো করে পড়ে যাও। এবার আসলে আমরা পদার্থের গাঠনিক ধর্ম, তো এবার আমরা পদার্থের গাঠনিক ধর্ম পড়বো, তাহলে হবে পদার্থের গাঠনিক ধর্মটাও আসলে খুব যে কঠিন কিছু কোশ্চেন হবে তা না, এখানে আসলে কিছু একক মাত্রা আছে, স্পর্শকরণের কিছু মান রয়েছে, ওইগুলো একটু যা যা লাগবে আমি বলে দিচ্ছি। আমরা একটু কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা আসার একটা সম্ভাবনা রয়েছে যে তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক কোনটা। আসলে দেখো এখানে অ্যান্সারটা হবে নান অফ দিস, কারণ আমি একটু লিখে রাখছি তোমাকে বোঝানোর স্বার্থে। দেখো এইটা অ্যান্সার অনেকে দিয়ে দিবে, এটা আসলে এটা ক্ষেত্রে ঠিক না, এটা আসলে গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ইটা প্রপোর্শনাল হচ্ছে √T, বুঝছো? আর যখন হচ্ছে তরল বলছে, যেহেতু এটা তরল বলছে, তরলের ব্যাপারটা হচ্ছে এটা তরলের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে হচ্ছে কোনটা, ইটা প্রপোর্শনাল হচ্ছে 1/T, এটা হচ্ছে অবস্থা। নেক্সট কোশ্চেন, তরলের প্রবাহের দিক ও সান্দ্র বলের মধ্যে আসলে কোনটা আসলে কত? দেখো যে তরলের প্রবাহের দিক ও সান্দ্র বলের মধ্যে কোনটা হচ্ছে বিপরীত, মানে যেহেতু সান্দ্র আছে, সান্দ্র বল, ঠিক আছে, এই সান্দ্র বল মানে হচ্ছে বাধাদানকারী বল, তো বাধাদানকারী বল মানে হচ্ছে কি বিপরীত দিকে, তার মানে 180 ডিগ্রি। ঠিক আছে, বিপরীত না, এটা মানে বাধা দিচ্ছে, তাহলে এটা 180 ডিগ্রি অ্যান্সার, এই যে এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, যে সান্দ্রতা কিসের সঙ্গে তুলনীয়? অবশ্যই বুঝতে হবে সান্দ্রতা ঘর্ষণের সাথে, কারণ এই সান্দ্রতা কিসের সাথে, মানে ওটা কি বাধা দিচ্ছে না, তাহলে এটা মাইনাস, তার মানে কি ঘর্ষণ মানে এখানে তোমাকে বুঝতে হবে যে ঘর্ষণ মানে আসলে কি বাধাদানকারী, সেটা কঠিন, এটা হচ্ছে বাধাদানকারী, বুঝতে পেরেছো? তার মানে এটা অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হচ্ছে ঘর্ষণ। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলতেছে সান্দ্রতা গুণাঙ্কের একক। আচ্ছা, সান্দ্রতা গুণাঙ্কের একক, দেখো এই কোশ্চেনটা চলে আসতে পারে। সান্দ্রতা গুণাঙ্কের একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এগুলো একটু ভুল তুলছে। আচ্ছা, এই যে এটা হবে অ্যান্সার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রবাহের সান্দ্রতার মান অনুসারে কোনটি সঠিক? দেখো সান্দ্রতার ক্রম থেকে প্রশ্ন আসার একটা বেশ সম্ভাবনা রয়েছে, যে সান্দ্রতার ক্রম, হ্যাঁ, কার কি অবস্থা, তো ক্রম অনুসারে কোনটাকে দেখি, আলকাত্রা, দুধ, তেল, না না এটা হবে না, তেল, আলকাত্রা, দুধ, আলকাত্রা, হ্যাঁ আলকাত্রার পরে তেল, এটা অ্যান্সার, আলকাত্রা, তেল হচ্ছে তোমার দুধ। তাহলে এখানে দেখো এটা দেখো সরাসরি চলে আসতে পারে, এই ক্রমটা আসতে পারে, আলকাত্রা, তারপর হচ্ছে তেল, বিভিন্ন ভার্সিটিতে এগুলো প্রশ্ন আসছে, বুঝছো, ওই জন্য এগুলো একটু দেখে যাবা। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক ইটা তাপমাত্রা টি এর সাথে, এই যে কিছুক্ষণ আগে কিন্তু করাই দিলাম, যে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে হবে তোমাকে, না করলে কিন্তু সমস্যা। দেখো গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক ইটা তাপমাত্রা টি এর সাথে নিম্নরূপ হচ্ছে যে বাড়ে, তাহলে সেক্ষেত্রে কোনটা অ্যান্সার, সেক্ষেত্রে আসলে এটা অ্যান্সার, কিন্তু বাড়তেছে তাহলে সমানুপাতিক হবে। ঠিক আছে, বাড়লে কি হয়, বাড়লে হচ্ছে সমানুপাতিক, তার মানে এই যে দেখো ইটা প্রপোর্শনাল হচ্ছে √T। ওকে, নেক্সট কোশ্চেন, পৃষ্ঠটানের এসআই একক কোনটা? পৃষ্ঠটানের একক এখানে জানতে চাচ্ছে, তাহলে পৃষ্ঠটানের একক হচ্ছে এটা, অনেকবার আসছে, নিউটন পার মিটার। পৃষ্ঠটান মানে কি, পৃষ্ঠটানকে আমরা কি দ্বারা প্রয়োগ করি, টি মানে হচ্ছে F/L, বুঝছো? তাহলে এফ এর একক কি নিউটন, এল এর একক মিটার, তার মানে কি নিউটন পার হচ্ছে মিটার। দিস ইজ দ্য আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার, তারটি দৈর্ঘ্য হচ্ছে যে তোমার 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত হবে? আচ্ছা, প্রযুক্ত পীড়ন জানতে চাইছে, তাহলে পীড়ন জানতে চাইছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে ইয়ং এর গুণাঙ্ক, তাহলে y = 10, y মানে হচ্ছে 2 গুণ 1011 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আর দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, আচ্ছা 15% বৃদ্ধি করছে, পীড়ন কত? তাহলে 15% বৃদ্ধি করছে মানে কি, ছোট হাতের এল মানে 15 আর বড় হাতের এল মানে হচ্ছে 100, সহজ কথায় আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমাদের সূত্র হচ্ছে y মানে হচ্ছে FL
বাই হচ্ছে এল। বুঝতে পারলা? তাহলে এখন আমরা এখানে একটা কাজ করি যে এফ এল মানে হচ্ছে ওয়াই এ এল। তাহলে এখন এফ বাই এটা আমি নিয়ে নিব। এফ বাই এটা যদি নিয়ে নিই, এফ বাই এটা বুঝছো তুমি, এটা আমি এখানে নিয়ে আসলাম যেহেতু পীড়ন, পীড়ন মানে এফ বাই এ, পীড়ন মানে এফ বাই এ। তাহলে আমি এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। তাহলে এখানে যখন ওয়াই থাকে আর এখানে এল থাকে, নিচে হচ্ছে এল থাকে। তাহলে ওয়াই এর মান হচ্ছে 2 গুণ 10 11, ছোট হাতের এল এর মান হচ্ছে 15 আর এটার মান হচ্ছে কত 100। এটা হচ্ছে কিন্তু 100। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখন আর কোনো সমস্যা হবে না, 5 দিয়ে কাটা যায়। তাহলে 5 3 5 15 আর এটা হচ্ছে তোমার হচ্ছে 5 20 20 এই যে। তাহলে এখন এটা দিয়ে কাটতে পারবা, 2 1 কে 2 আর এখানে বলবা হচ্ছে 10। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে এখানে কি থাকতেছে, এই যে 10 থাকতেছে। তাহলে 10টা উপরে উঠে গেলে আমাদের এখন ইজি বলা বলা যাচ্ছে 3 আছে, শুধু 3 আছে। তাহলে আমি এই 10টা উপরে উঠাই দিব। তাহলে 10 এর জন্য এখানে কত 1 হবে। তাহলে 11 থেকে 1 বাদ দিব। তাহলে এখানে ইজিলি বলা যায় 3 গুণ, এবার 10 এটার জন্য 1 আর এখানে আছে 11, তাহলে প্লাস থাকলে -1, দ্যাটস মিন 3 গুণ 10 টু দি পাওয়ার 10। হ্যাঁ এই যে আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই তো মোটামুটি ম্যাথগুলো করে ফেলছো, এবার কিছু ইনফরমেশন গুলো একটু দিয়ে দিই যেখানে কিছু জিনিস আসতে পারে। সেটা হচ্ছে দেখো যে তোমার কি বলে গাঠনিক ধর্মে আসলে কিছু একক মাত্রা আসতে পারে। আমি কিছু একক মাত্রা বলে দিচ্ছি, এই জিনিসগুলো একবার দেখে যাও। তো দেখো যে পদার্থের গাঠনিক ধর্মে তোমাদের এখানে কিছু কোশ্চেন হতে পারে, খুবই নর্মাল কোশ্চেন যেগুলো আসলে অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। তো তুমি একটু একক মাত্রাগুলো দেখবা, যেমন সান্দ্রতা সহগের মাত্রাটা দেখবা ml ইনভার্স 1 টি ইনভার্স 1। এবারে পীড়নের হচ্ছে ml ইনভার্স 1 টি ইনভার্স 2। হ্যাঁ, একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। পৃষ্ঠটানের মাত্রা আসতে পারে mt ইনভার্স 2, বা এখানে তল টানও বলতে পারে। হ্যাঁ, তল টানও হচ্ছে তোমার mt ইনভার্স 2, mt ইনভার্স হচ্ছে 2। এই জিনিসগুলো একটু দেখবা। আর ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্কর মাত্রাটা আসলে দেখবা। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো জানা উচিত। এরপর আরো কিছু ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে পয়জনের অনুপাত রিলেটেড। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আসতে পারে। তো পয়জনের অনুপাত সংক্রান্ত তুমি যেগুলো দেখতে পারো সেটা হচ্ছে প্রথমত পয়জন অনুপাতের হচ্ছে একক নাই। এরপর হচ্ছে এর মানটা হচ্ছে দেখো 1 সিগমা, তারপরে 0.5 দেওয়া আছে। আর অধিকাংশ ধাতব পদার্থের ক্ষেত্রে পয়জন অনুপাতের মান হচ্ছে 0.3। তো এই জায়গাগুলো দেখতে হবে। হ্যাঁ, আরেকটা জায়গা আছে স্পর্শ কোণ, আরেকটা জায়গা হচ্ছে স্পর্শ কোণ সংক্রান্ত, স্পর্শ কোণ সংক্রান্ত। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা তুমি কি করবা, স্পর্শ কোণের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি, সর্বোচ্চ মান 180 ডিগ্রি। সাধারণ পানি প্লাস কাঁচ হচ্ছে 8 ডিগ্রি, বিশুদ্ধ পানি প্লাস পরিষ্কার কাঁচ হচ্ছে 0 ডিগ্রি, আর পারদ প্লাস কাঁচ হচ্ছে 139 বা 140, রূপা প্লাস পানি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? এই মানগুলো সরাসরি দেখা যাচ্ছে কমন চলে আসতে পারে, তো এই জিনিসগুলো একটু দেখো। আর আরেকটা জিনিস মানে স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ যে মুক্তিবেগের মানটা একটু দেখবা। মুক্তিবেগের মানটা চলে আসতে পারে, সেটা কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো মুক্তিবেগের বেশ কিছু মান আছে, এটা সবচেয়ে বেশি চলে আসতে পারে। তো এইটা একটু দেখো যে স্কেপ ভেলোসিটি। ঠিক আছে? তো এবার আমরা পর্যায়বৃত্তিক গতি শুরু করব। তো পর্যায়বৃত্তিক গতি শুরু করতে গেলে এখানে কিছু সূত্র সমীকরণ আছে, এগুলো একটু জানা লাগবে। তো চলো আমি একটু দেখাই দিই যে কোন কোন জিনিসগুলো একটু দেখে যাবো। সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। এই জায়গাগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে, যে সরল ছন্দিত স্পন্দন রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে, যেমন সরণের সমীকরণ। ঠিক আছে? তাহলে সরণের সমীকরণটা একটু দেখো, যে সরণের সমীকরণ, সরণের সমীকরণ, সরণের সমীকরণ হচ্ছে এক্স মানে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। এটা হচ্ছে তোমার সরণ। এরপরে বেগ, বেগ হচ্ছে একে আরেকবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে। তাহলে ভি মানে হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে বেগ। তাহলে সরণ গেল, বেগ গেল। ঠিক আছে? এবার ত্বরণটা হচ্ছে কিন্তু এখানে এই জিনিসটাকে যখন তুমি আবার ইয়ে করবা, তখন কিন্তু তুমি সূত্রটা পাবে হচ্ছে যে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে পাবে হচ্ছে এক্স। যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে তোমার ভি ম্যাক্স, এটা সবচেয়ে বেশি আসে। ভি ম্যাক্স মানে হচ্ছে ওমেগা এ, বুঝতে পেরেছো? এরপর হচ্ছে এ ম্যাক্স, এ ম্যাক্স মানে হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার এ, এক্সটা হয়ে যাবে এক্স ইজ ইকাল টু এ, ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, এখন আসো যে এখানে ওমেগার এই মানগুলো সবসময় জানতে হয়। সেটা হচ্ছে 2 পাই এফ একটা, ওমেগা মানে হচ্ছে 2 পাই এন বাই টি একটা, আর ওমেগা মানে হচ্ছে যে 2 পাই বাই টি একটা। এই যে এই ব্যাপারগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। হ্যাঁ, এই জিনিসগুলো ভোলা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, এই আর আরেকটা কথা বলি যে ভি মিনিমাম,
ভি মিনিমাম মানে আসলে জিরো, এ মিনিমাম মানে আসলে জিরো, বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে এরপরে দেখো যে পর্যায়কালের যে সূত্রগুলো রয়েছে সেই সম্পর্কে একটা ছোটখাটো ধারণা থাকা উচিত। যে পর্যায়কালের সূত্র, ওকে। তো পর্যায়কালের সূত্রে তোমার হচ্ছে দেখো টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই হচ্ছে জি, আর টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার হচ্ছে এম বাই কে আছে। এই জিনিসগুলো একটু দেখতে হবে, এম বাই কে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলা তোমার হচ্ছে যে পর্যায়কালে যে সূত্রগুলো আছে সঠিক কোনটা এই টাইপের কোশ্চেন করতে পারে। বা এখান থেকে দেখো তুমি যদি স্কোয়ার করে দাও তখন কিন্তু আবার আরেক রকম হয়ে যাবে, যে 4 পাই স্কোয়ার এটা হবে এল বাই জি, এটা হবে টি স্কোয়ার, এটা হবে 4 পাই স্কোয়ার, আর এটা হবে হচ্ছে এম বাই কে। এই যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আর কিছু একটু থিওরি টাইপের আছে, যেমন হচ্ছে দোলনকাল কখন অসীম হবে। তো দোলনকাল অসীম হওয়ার ব্যাপারটা হচ্ছে দোলককে যখন পৃথিবীর কেন্দ্রে নিবা এই ক্ষেত্রে একবার, আর দোলককে ঘূর্ণয়মান কৃত্রিম উপগ্রহের মধ্যে নিলে এটা একটা। আরেকটা হচ্ছে দোলনকাল অপরিবর্তিত কখন হয়, ঠিক আছে? দোলক ফাঁপা না হয়ে নিরেট হইলে, আর ফাঁপা দোলক পিণ্ডে পারদ দ্বারা পূর্ণ করা হইলে, আর দোলককে সমবেগে চলন্ত লিফটে নিলে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো চলো এখন আমরা একটু কিছু কোশ্চেন দেখি, এই কোশ্চেনগুলো দেখলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, কি বলছে, একটি এম ভরের বস্তু ঘর্ষণ বিহীন একটি তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে লেগে স্প্রিংকে সংকুচিত করলে স্প্রিংটির বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। তবে পদার্থের গাঠনিক ধর্মে ইয়ং এর গুণাঙ্কর যে ইয়েটা আছে না তোমার, ইয়ং এর গুণাঙ্কর যে সূত্রগুলো রয়েছে ওইগুলো একটু ভালো করে দেখা লাগবে কিন্তু, হ্যাঁ। ওয়াই মানে হচ্ছে এফ এল, এটা একটা ম্যাথ কিন্তু দেখাইছি, তবে এই সূত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো এটা এটা কি হয়। তো এখানে দেখো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিং এর সাথে রিলেটেড আছে। তো আমাদের এখানে একটা সূত্র ছিল না, যে হাফ কে এক্স স্কোয়ার মানে হাফ এম ভি স্কোয়ার, এই জিনিসটা হবে, বুঝছো? তাহলে দেখো দুই পাশে হাফ হাফ কেটে গেল, তাহলে এখান থেকে আমরা আসলে কি বের করতে চাই, আমাদের বলছে কতটুকু সংকুচিত, তার মানে এক্স জানতে চাচ্ছে, ঠিক আছে? আমাদের কি জানতে চাচ্ছে, এক্স। তাহলে এখন এক্সটা যদি বের করতে চাই তাহলে এক্স স্কোয়ার বলবো এম ভি স্কোয়ার বাই হচ্ছে এখানে কে। তাহলে এখন এক্সটাকে আমি পার করে দিব, তাহলে এম বাই কে, আর এখানে ভি কেটে যাচ্ছে, রুট স্কোয়ার কেটে যাচ্ছে, দ্যাটস মিন এটা আনসার। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন কি বলতেছে, যে একটি বস্তু সাম্য অবস্থায় থাকবে বা স্থির থাকবে যদি এর সরণ শূন্য হয়, বেগ শূন্য হয়, ত্বরণ শূন্য হয়, সরণ ও বেগ শূন্য হয়। এখন দেখো এইটা একটা সরল দোলক, হ্যাঁ। তো সাম্য অবস্থান মানে স্বাভাবিক অবস্থান, যখন সে স্বাভাবিক অবস্থান থাকে তখন এইভাবে থাকে, দ্যাটস মিন তার এক্স এর পরিমাণটা 0 হয়। যখন তুমি এইটাকে এই পর্যন্ত নিয়ে যাচ্ছ, এখানে নিয়ে যাচ্ছ, তখন এক্স মানে হচ্ছে এ হয়। মনে রাখবা যে ভি ম্যাক্স যখন আমরা বলি, অলওয়েজ ভি ম্যাক্স মানে বেগ সর্বোচ্চের ক্ষেত্রে সবসময় এক্স এর মান 0 ধরি, আর ত্বরণ সর্বোচ্চর ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে ত্বরণ যখন সর্বোচ্চ হয়, ত্বরণ সর্বোচ্চর ক্ষেত্রে অলওয়েজ এক্স ইজ ইকাল টু এ হয়। মনে থাকবে? তাহলে অ্যান্সার হচ্ছে সরণ শূন্য হবে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থান বা এটাকে সাম্য অবস্থান বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য জানতে চাচ্ছে, তাহলে এখন দেখো তো টি ইজ ইকাল টু বললাম না 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমাকে দৈর্ঘ্য মানে এলটা বের করা লাগবে, আমাকে এলটা বের করা লাগবে কিন্তু, হ্যাঁ। আমি যদি এলটা বের করতে চাই তাহলে এখন এখানে দেখো টি স্কোয়ার, এটা 4 পাই স্কোয়ার হবে, দেখো এটা হচ্ছে এল বাই জি, তাহলে আমার এটা বের করা লাগবে। তাহলে এখন এটা আর আরই গুণ করে দাও, তাহলে 4 পাই স্কোয়ার এল হয় একদিকে, টি স্কোয়ার জি হয় একদিকে, তাহলে আমি এখান থেকে এল বের করতে চাই, আমি কিন্তু এল বের করতে চাই, ঠিক আছে? তাহলে এখন দেখো টি স্কোয়ার জি উপরে, আর নিচে চলে আসছে হচ্ছে 4 পাই স্কোয়ার, ওকে। তাহলে এখন দেখা যাক কি হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে কনস্ট্যান্ট মানটা কোনটা, জি বাই পাই স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার, দ্যাটস মিন জি বাই পাই স্কোয়ার। তাহলে এখন দেখো তো জি বাই পাই স্কোয়ার, হ্যাঁ এটাই অ্যান্সার। দেখো জি স্কোয়ার বাই পাই স্কোয়ার হবে না, এল মানে পাই স্কোয়ার জি তো সম্ভবই না, বা পাই স্কোয়ার বাই জি কখনো হবে না, জি বাই পাই স্কোয়ার হবে। তার মানে অ্যান্সার হচ্ছে এটা, আমরা এইভাবে প্রসেসটা বের করেছি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রিক সমীকরণ। হ্যাঁ, এখান থেকে যদি একটা মাত্রা আসে যে স্প্রিং ধ্রুবক আসতে পারে, তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা পারবো না, স্প্রিং ধ্রুবকের স্প্রিং ধ্রুবকের মাত্রিক সমীকরণ, মাত্রিক সমীকরণ ভালো করে বুঝো। তাহলে স্প্রিং ধ্রুবকের হচ্ছে মাত্রিক সমীকরণ, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু দেখবো যে এটা কিভাবে করা যায়। তো আমরা এখান থেকে আমাদের সূত্র হচ্ছে কে মানে হচ্ছে এফ বাই এক্স, তাহলে এফ এর একক হচ্ছে এম এল টি ইনভার্স টু, আর এক্স মানে এল, তাহলে এল কাটা, তাহলে এম টি ইনভার্স টু হবে। আচ্ছা, এম টি ইনভার্স টু, আচ্ছা এখানে একটু ভুল করেছে, যে এটা অ্যান্সার হবে, তো এটা একটু ঠিক করে নাও, এম টি ইনভার্স টু এটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কোশ্চেন।
আচ্ছা, এবার কি বলছে সরল ছন্দিত গতির সমীকরণ কোনটা? এখান থেকে যদি আমাদের ছোটখাটো কিছু ম্যাথ আসতে পারে, কৌণিক কম্পাঙ্ক বলতে পারে যদি ম্যাথ আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমি তোমাকে বলে দিই যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ওয়াই বা এক্স, যেটা তুমি বলো না কেন, ইজিক্যাল টু জিরো। তুমি এটা বলতে পারো ডি স্কোয়ার এক্স, এখানে বলতে পারো ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু জিরো। কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে অ্যান্সার এটা দেখা যাচ্ছে এবং এখান থেকে কিছু বেশ ভালো ম্যাথ আসে। তাহলে একটা যদি আমরা ম্যাথ দেখি কেমন থাকবে, ম্যাথ এরকম থাকবে ধরো 3 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে মনে করো বললো হচ্ছে যে তোমার 27 ওয়াই বললো, ঠিক আছে। আচ্ছা, ইজিক্যাল টু জিরো, বললো যে কৌণিক কম্পাঙ্ক কত। তো দেখো এটা আমাদের কি করতে হবে, আগে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার আমাদের তুলনা করতে হবে ওমেগা স্কোয়ার। দেখো ওমেগা স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু জিরো, রাইট। তাহলে এখানে 27টাই হচ্ছে ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা আমাকে বের করতে গেলে দেখো সামনে যেহেতু কি আছে 3 আছে, তো সবসময় মনে রাখবা যে ওমেগা স্কোয়ার বের করার উপায় হচ্ছে এই যে ওয়াই এর সহগ হচ্ছে 27, আর ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সহগ হচ্ছে 3। তাহলে কত 3 নং 27। তাহলে এবার আমি এই যে এটাকে ফ্রি করে দিব, অ্যান্সার হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। কথা কি বুঝতে পারছো? ওকে, এরপর আসো যদি এটা না থাকতো, যদি জাস্ট নর্মালি হয়ে থাকতো ডি স্কোয়ার এক্স তোমার হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 25 ওয়াই ইজিক্যাল টু জিরো, যদি বলতো যে কৌণিক কম্পাঙ্ক হতো, তাহলে ওমেগা স্কোয়ার মানে তখন তুমি কি বলতা 25 বলতা, তাই না? তখন ওমেগাকে ফ্রি করে দিতে, তাহলে 25 মানে হচ্ছে কত 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার, মানে 5 এইভাবে হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, সেকেন্ড দোলকের অর্ধ দোলনকাল কত? তো আমরা টি মানে যদি 2 সেকেন্ড জানি, তাহলে এটা অর্ধ কত হবে? 1 সেকেন্ড হবে, এইটা অ্যান্সার। এই অঙ্কটা দেখো কি বলতেছে, দেখো 6 ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার, তাহলে এটা বের করা আমাদের জন্য খুব কঠিন হবে না, যে 150 দেওয়া আছে। তাহলে এখন ওমেগা স্কয়ার বের করতে গেলে আগে আমরা 150/6 করব। তাহলে 6 দিয়ে 150 করলে 25 পাওয়া যায়, এটা সবাই তোমরা জানবা, মানে 25। এখানে আমরা 25 পাইলাম। কারণ এখন এটা ফ্রি করো, তাহলে 25 কে ফ্রি করলে কত হয় 5 রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে কত, এই যে 5 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন, সরল ছন্দিত স্পন্দনে কোনটি কণার বেগ সর্বোচ্চ, রাইট? আচ্ছা, বেগটা জানতে চাচ্ছে। তাহলে এটা তো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে ভি ম্যাক্স মানে হচ্ছে ওমেগা এ। ভি ম্যাক্স মানে হচ্ছে ওমেগা। কিভাবে হইলো? ভি মানে হচ্ছে ওমেগা, এটা হচ্ছে আসল সূত্র, এর উপর স্কয়ার এক্স এর উপর স্কয়ার, বুঝছো? তাহলে এই যে দেখো এটা হচ্ছে সাম্য অবস্থানে এটা ঝুলবে, এক্স এর মান 0 হয় ভি ম্যাক্স এর ক্ষেত্রে, আমি বারবার বলে আসলাম। এবার যদি তুমি এখানে বসাও এর উপর স্কয়ার, এটা হচ্ছে 0 এর উপর স্কয়ার, ওমেগা রুট স্কয়ারে কাটা ওমেগায়, ভি ম্যাক্স মানে যে ওমেগায় একটাই আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, যে সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতি সমীকরণ y মানে 5 sin ওমেগা টি প্লাস ডেল্টা, আদি সরণ 2.5 সেন্টিমিটার, কণাটির আদি দশা কত? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, y মানে হচ্ছে 5 sin ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে যে তোমার এই যে দেখো এই যে 2.5 সেন্টিমিটার কণাটির আদি সরণ, মানে y মানে হচ্ছে 2.5, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার হচ্ছে যে আদি সরণ দেওয়া আছে, আদি দশা জানতে চাচ্ছে, তাহলে আদি দশা মানে যে ডেল্টা জানতে চাচ্ছে। তাহলে ডেল্টা যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আদির ক্ষেত্রে টি সমান হচ্ছে 0 টাইম, মানে শুরু করছে 0, তো যখন এটাতে 0 করে দিচ্ছে তখন এটা আউট হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র থাকতেছে এখানে 2.5 সাইন, এখানে আমরা বলতে পারি এই যে ডেল্টা। তাহলে এখন আমরা এটা বের করব, তাহলে 5 সাইন ডেল্টা মানে হচ্ছে 2.5, অর্থাৎ সাইন 2.5 বাই হচ্ছে 5, ঠিক আছে না? তাহলে এটা কত হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, 2.5 2 × 5, তাহলে আলফা ইজিক্যাল ডেল্টা ইজিক্যাল টু সাইন ইনভার্স 1 হাফ, তার মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতে পারলা? 2.5 1 2 দিয়ে গুণ করলে 5, এই যে 30 ডিগ্রি, বাস হয়ে গেছে। ওকে, তারপর বলছে একটি সরল চন্দ্রের দোলকের সর্বোচ্চ বেগ 0.3, বিস্তার 0.3 হলে পর্যায়কাল কত? ওকে, তাহলে সর্বোচ্চ বেগ, তাহলে ভি ম্যাক্স মানে হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। ওকে, বিস্তার মানে হচ্ছে এ 0.06, পর্যায়কাল জানতে চাচ্ছে, তাহলে টি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা আমরা কোথায় পাবো? আমরা ওই সূত্রেই পাবো, দেখো যে ভি ম্যাক্স মানে হচ্ছে কি ওমেগা এ, রাইট? আচ্ছা, আমাদের এখন টি বের করা লাগবে, তাহলে টি যদি বের করতে চাই, তাহলে ভি ম্যাক্স ওমেগা মানে হচ্ছে 2π/টি, আর এখানে কিন্তু এ আছে, তাহলে আমাদের উদ্দেশ্য কাকে বের করা? টি, তাহলে এখন আর গুণ করে দিব, তাহলে ভি ম্যাক্স টি একদিকে আর 2π এ একদিকে, তাহলে এখান থেকে টি বের করলে 2π এ আর নিচে চলে যায় হচ্ছে ভি ম্যাক্স, তাই কি না? তাহলে এখন 2π এর মান হচ্ছে কত? এর মান দেওয়া আছে তোমার 0.06, তাহলে 0.06। ওকে, আর ভি ম্যাক্স এর মান কত? 0.3।
তাহলে এখন আমরা একটু এই জায়গায় একটু ক্যালকুলেশন করি। দেখো 2 পাই থাকলো, ওইটাকে আমরা 6 ধরলাম, আচ্ছা, আর এটাকে আমরা 3 ধরলাম। তো যেহেতু আমি 6 ধরেছি, যেহেতু আমি এটাকে 6 ধরেছি, তাহলে দেখো এখানে এখানে পয়েন্ট আছে, তারপর দুইটা সংখ্যা আছে, তাহলে নিচে হবে 100, আর এখানে 0.3 আছে, তার মানে উপরে যাবে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখন কাটো, এই যে এই শূন্য কাটা, বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে দেখি আর কাউকে কাটা যায় কিনা। 3 10 30, ওকে, তাহলে 2 পাই আর 3 10 সরি 2 পাই, এখানে কিন্তু 6 আছে, 6 আছে, আর এখানে 3 10 30 আছে। আচ্ছা, তাহলে 6 কে 6, 5 6 30, এখানে 5, তাহলে 2 পাই/5, 2 পাই/5, দেখো 2 পাই/5, 2 পাই/5 আছে, হ্যাঁ আছে, এটা হচ্ছে অ্যান্সার। এই তো মোটামুটি এই টাইপের ম্যাথগুলো করলে হয়ে যাবে। তবে দেখো এখানে হচ্ছে যে গাঠনিক ধর্ম যেটা পড়লাম কিছুক্ষণ আগে, গাঠনিক আর হচ্ছে পর্যাবৃত্তি গতি, এখান থেকে কিছু সমীকরণ সূত্র এগুলো দিয়ে দিতে পারে। ঠিক আছে, পর্যাবৃত্তি গতি আমি যদি এখন একসাথে কথাগুলো বলি, যেমন গাঠনিকে তোমার হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা একটু মনে রাখবা যে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড, মানে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড। যেমন কি বলতো, ওয়াই মানে হচ্ছে এফএল আর এটা হচ্ছে এএল, তাই না? এটা আচ্ছা, এরপরে দেখো এই যে তোমার এটা তো হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, এটাকে ওয়াই বলা হয়, এগুলো একটি একক দেখবা, একক হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার, বুঝছো? এরপর হচ্ছে ইয়ং এর গুণাঙ্কর পাশাপাশি তুমি দেখবা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ককে আসলে কে বলা হয়? আয়তন গুণাঙ্ককে কে বলা হয়? কে মানে হচ্ছে পিভি বাই হচ্ছে ভি, এটা হতে পারে, বা এটা হতে পারে এফ ভি, আর এটা হতে পারে হচ্ছে এভি। ঠিক আছে, এগুলো একটু মাথায় রেখো, এই জিনিসটা বেশি আসে। তবে দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে এন বা জি বলা হয়, এফ বাই হচ্ছে এ থিটা, এটা আসে। আবার এটার সাথে সাথে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে কি ওই যে একক আয়তন স্থিতিশক্তি বা তারের প্রসারণে কৃত কাজ, আগে এখান থেকে আসে। দেখো এই জিনিসটা আসে, তারের প্রসারণে কৃত কাজ, মানে গাঠনিক ধর্মে বলতেছে তারের প্রসারণে কৃত কাজ, এই জিনিসটা একটু ভালো করে দেখবা। সেটা হচ্ছে কেমন, এরকম যে তোমার হচ্ছে যে ডাব্লু মানে সূত্রটা হচ্ছে ওয়াই এ এল স্কোয়ার বাই হচ্ছে তোমার 12, বা এটাকে এভাবে লেখা যায় যে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই হচ্ছে এল। এটাকে দেখো তুমি কি করতে পারো, এটাকে তুমি কাজ করতে পারো যে হাফ ওয়াই এ এল এল বাই হচ্ছে এল। তাহলে এখন দেখো এটা আবার কি হয়, হাফ, মানে লক্ষ্য করো যে হাফ ওয়াই এ এল বাই এল মানে এফ, কিভাবে? আর এই যে দেখো ওয়াই মানে হচ্ছে আমরা শিখে আসছি এফ এল বাই হচ্ছে এল। তাহলে এখন আমি এখানে কি করতে পারি, ওয়াই এ এল মানে হচ্ছে এফ এল, দ্যাটস মিন আমি এখান থেকে তোমার হচ্ছে যে এফটা যদি বের করি, তাহলে ওয়াই এ এল বাই হচ্ছে এল। তাহলে এখন দেখো এটা মানে এফ, এটা মানে হচ্ছে এল, মানে হাফ এফ এল, এই যে এটা হতে পারে কাজের। আর যখন বলে একক আয়তন স্থিতিশক্তি, যখন বলে যে একক আয়তন স্থিতিশক্তি, যে একক আয়তন স্থিতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি বলে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু চেঞ্জ হয়। তখন এই দেখো ওয়াই, এই এটার নিচে যে হ্যাঁ, তখন সেটা ইউ হয়ে যায়, সেটা ইউ হয়ে যায়, তখন কি হয় হাফ, এখানে হয় এফ বাই এ, এখানে হয় ছোট হাতের এল বাই বড় হাতের এল, তার মানে হাফ পীড়ন গুণ হচ্ছে তোমার বিকৃতি, গুণ হচ্ছে বিকৃতি, বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু আসে। হ্যাঁ, এই এতটুকু, এগুলো একটু গাঠনিকের একটু দেখো, আর পর্যাবৃত্তিক গতির জন্য যা যা বললাম সেগুলো একটু, যে কটা দেখাইছি এগুলো দেখলে হবে। এখানে হাইস্ট ম্যাথ হচ্ছে ভি ম্যাক্স ওমেগা এ, এগুলো দিতে পারে, মানে যেটা গাঠনিক ধর্মে দেখলা, বা ওই যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু 0, আর একক মাত্রাগুলো একটু দেখো তাহলে হবে। তো এবার আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব স্টার্ট করব, তাহলে এখান থেকে আসল হয়ে যাবে। তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব শুরু করার আগে এখানেও বেশ কিছু সম্পর্ক, কিছু সংখ্যাগত মান, কিছু সূত্র এগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। তার মধ্যে আসলে আমি তোমাকে যদি বলি যে যেমন হচ্ছে বয়েল, ঠিক আছে, প্রথমে চলে আসতেছে বয়েল, এরপরে হচ্ছে চার্লস, এরপরে আসতেছে অ্যাভোগাড্রো, ঠিক আছে, এই জিনিসগুলো একটু বেশি আসবে, অ্যাভোগাড্রো, এরপরে হচ্ছে যে তোমার গে লুসাক বা চাপিও, গে লুসাক বা চাপিও, এই জিনিসগুলো একটু বেশি আসে। যেমন বয়েলের যদি কথা বলি, ভি প্রপোর্শনাল হচ্ছে 1/p, রাইট? তার মানে কি এটার ব্যস্তানুপাতিক, এবং এদের গ্রাফটা আসলে কেমন, এই যে তোমার এরকম, অর্থাৎ একটা বাড়লে একটা কমে। তো এই ক্ষেত্রে তুমি কেমন পাও, এই ক্ষেত্রে তুমি পাও হচ্ছে যে পিভি, দেখো ভালো করে বুঝো, পিভি এখানে তুমি পাওয়া যাচ্ছে হচ্ছে ধ্রুবক, রাইট? তো এটাকে যখন আমরা এই কাজটা করি, আচ্ছা এই কাজটা করি, আচ্ছা এই কাজটা করি যে পিভি এখানে কে, তখন তুমি এই সূত্রকে P1 V1 P2 V2 লিখতে পারতেছো, বা P1 বাই P2, তাহলে বলতে হবে V2 বাই হচ্ছে V1।
আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখানে এখানে কি স্থির থাকে, এখানে তোমাকে বুঝতে হবে পিভিএনটি, এই যে চারটা, তুমি এটা দিয়ে মনে রাখবা, প্রান্ত ভাই নাইস টিচার, এটা দিয়ে কথা মানে এটা দিয়ে ছন্দ মনে রাখতে পারবা, প্রান্ত ভাই নাইস টিচার। তাহলে এখন দেখো এখানে কে কে আছে, এখানে পি আছে আর এখানে ভি আছে। তাহলে দেখো পিও আছে ভি আছে, কে নাই, এন আর টি নাই। তাহলে এই দুটাই কনস্ট্যান্ট, এন মানে হচ্ছে মূল সংখ্যা, টি মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বয়েলের সূত্রে কে স্থির থাকে, বলতে পারবা তাপমাত্রা, তাপমাত্রা স্থির থাকে। এবার চার্লস, চার্লস কি, চার্লস হচ্ছে ভি প্রপোর্শনালিটি, ভি প্রপোর্শনালিটি। তার মানে তুমি যত পরিমাণে তোমার হচ্ছে যে আয়তন বাড়াচ্ছ তাপমাত্রার সাথে, মানে তাপমাত্রা বাড়তেছে, তাহলে এই ক্ষেত্রে তুমি এই গ্রাফটা হচ্ছে তোমার হচ্ছে যে মূল বিন্দুগামী সরলরেখা, এবং দ্যাটস মিন ভি প্রপোর্শনাল টি। এখান থেকে তুমি সূত্র পাও v1/v2 t1/হচ্ছে t2। তাহলে এখানে কে স্থির থাকে, দেখো এখানে কে কে আছে, এখানে ভিও আছে, এখানে টিও আছে, তার মানে এখানে পি স্থির থাকে। তাহলে এখানে স্থির কে, এখানে স্থির হচ্ছে পি, স্থির হচ্ছে পি, তার সাথে কিন্তু এনও আছে, এনটা সংখ্যা, মেইনলি পি। অ্যাভোগাড্রো কি, অ্যাভোগাড্রো হচ্ছে তোমার ভি প্রপোর্শনাল এন, মানে তুমি যত আয়তন বাড়াচ্ছ তোমার সংখ্যা তত বাড়তেছে। গেলসেক হচ্ছে পি প্রপোর্শনাল হচ্ছে টি, যত যত চাপ দিচ্ছ তত তাপমাত্রা বাড়তেছে। তো এই জিনিসগুলো একবার একটু দেখো, যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এগুলো দেখলে আসলে ইনাফ। হ্যাঁ, এখানে তেমন কিছু দেখতে হবে না, ঠিক আছে। আর আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে তোমার যে এই সূত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে সিআরএমএস, যেটাকে আমরা বলি সিআরএমএস। দেখবা যে এটা খুব বেশি চলে আসে, যে 3RT/m, এটা একটা আসে। তারপরে দেখো 3KT/m, এটাও আসতে পারে, বুঝতে পারছো? তো এটা আসলে যে তোমার গ্যাসের যে বেগের আরএমএস বেগের ক্ষেত্রে এই সম্পর্কগুলো আসে। আচ্ছা, এবার কোশ্চেনগুলো একটু দেখি, তাহলে বুঝবো। স্থির তাপমাত্রা একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? তো গ্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আসলে তুমি জানো কিনা, যে দেখো এখানে কিন্তু নির্দিষ্ট ভর বলছে। তো নির্দিষ্ট ভরের ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে পি এর সাথে রো। দ্যাটস মিন আমরা আসলে কোনটা বলবো, এটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে বয়েলের সূত্রে কি স্থির থাকে। এটা আমরা সবাই কিছুক্ষণ আগে পড়ে আসলাম, যে তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা হচ্ছে স্থির থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, পরম স্কেলে চাপের সূত্র কোনটা? আচ্ছা, পরম স্কেলে চাপের সূত্র কিছুক্ষণ আগে দিয়ে আসলাম, পি প্রপোর্শনালিটি, রাইট। এবারে পি বাড়লে টি বাড়বে, তাহলে এই যে এইটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার, মানে গেলসেক বা চাপের সূত্র। পানির হিমাঙ্ক কত? পানির হিমাঙ্কটা আসলে কত? আচ্ছা, পানির হিমাঙ্ক তো 0°F হবে না, 32°F হয়, ঠিক আছে। যদি সেলসিয়াসে থাকতো 0°C, তার মানে এটা বলবো হচ্ছে 32°F। ওকে, নেক্সট কোশ্চেন, কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়? আচ্ছা, তো গতিশক্তি শূন্য হয় কোথায়? আমরা জানি যে -273°C। এই প্রশ্নটা আসতে পারে, হ্যাঁ, যে কোন তাপমাত্রায়। ওকে, নেক্সট কোশ্চেন, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, মানে এটা হচ্ছে যে তোমার আমরা পড়ে আসছি পিভি মানে হচ্ছে এনআরটি। তাহলে এই ক্ষেত্রে আমরা এনআরটি মানে পিভি, আর মানে পিভি, আর এখানে হচ্ছে এনটি। তাহলে পিভি বাই এনটি কোনটা? এই যে দেখো পিভি বাই এনটি হচ্ছে এটা, বুঝতে পারছো? আর এখানে বলে রাখি আর এর একটা মান আছে, সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার হচ্ছে কেলভিন। এই জিনিসগুলো একটু দেখতে হয়। আচ্ছা, পানির ত্রৈধবিন্দু চাপ, পানির ত্রৈধবিন্দু চাপের ক্ষেত্রে কি কি বলে, যে তাপমাত্রাটা আসলে কি জানো তো? পানির ত্রৈধবিন্দুর ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে, এটা মুখস্থ করে রাখবা, 273.16 কেলভিন। আর হচ্ছে তোমার এর পাশাপাশি 273.16 কেলভিনের পাশাপাশি তোমার হচ্ছে চাপ হচ্ছে 4.58 মিলিমিটার এইচজি। আচ্ছা, তাহলে কোনটা দেখি? 4.58, হ্যাঁ, এই যে এটা, তার মানে হচ্ছে এটা आंसर। নেক্সট কোশ্চেন, মুক্ত হাইড্রোজেনের স্বাধীনতার মাত্রা কত? মুক্ত হাইড্রোজেনের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, ঠিক আছে। এটা আসলে তোমাদের এক প্রকার মুখস্থ রাখাই উচিত, এত টাইম না ইয়ে করে। মাইক্রোমিটারের সিল্ক বাল্বের তাপমাত্রার পার্থক্য কম প্রদর্শন করে, তাহলে যদি কম প্রদর্শন করে তাহলে বাড়ে, আর বেশি হলে কমতে, বুঝছো? তাহলে আপেক্ষিক আর্দ্রতা এটা বেশি হবে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে, আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে, এই যে। নেক্সট কোশ্চেন, যেমন এই কোশ্চেনটা আমি বললাম যেটা চলে আসতে পারে, যে কোনো গ্যাসের অণুর আরএমএস বেগ, ঠিক আছে, কোনো গ্যাসের অণুর আরএমএস বেগ, এই যে দেখো আরএমএস বেগ সি 3RT/m, তো এটাকে সিআরএমএস বলা হয়। সিআর, এই প্রশ্নটা খুব আসে আর কি, বুঝছো? এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট কোশ্চেন, গ্যাসের আয়তন গুণাঙ্ক 6 গুণ 10 কিউব নিউটন পার মিটার কিউব, গ্যাসের আয়তন 10% কমাতে হলে কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে?
তো এইটা খুবই সহজ, এটা কমন সেন্স যে চাপ প্রয়োগের ব্যাপারটা আসলে এখানে পরিবর্তনের কথা বলা হচ্ছে। তো 6 গুণ 10 কিউবের সাথে তুমি কি করবা 10% হচ্ছে গুণ করে দিবা। 10% গুণ করে দিলে এটা যাতে 1000 আছে তার সাথে 10/100 করলে 600 হবে। তোমার অ্যান্সার হবে এটা। বুঝতে পারছো? তাহলে 6 গুণ 10 কিউব মানে হচ্ছে 10/100 করলে মানে 6 গুণ হচ্ছে এটা হচ্ছে 1000 গুণ 10 নিচে হচ্ছে আমার 1000 নিচে হচ্ছে 100। তাহলে এটা কাটা তারপর এটা কাটা তার মানে কত দেখো 600। দেখো এই অঙ্কটা মানে এই সূত্রে এই প্রশ্নটা চলে আসতে পারে সরাসরি। টি তাপমাত্রা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতি শক্তি। তো তোমার হচ্ছে টি তাপমাত্রা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতি শক্তি হচ্ছে 3/2। 3/2 হচ্ছে কেটি। এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, গড় গতিশক্তি 3/2 কেটে। এই তো মোটামুটি ইনাফ। তবে হ্রদের গভীরতার একটা অঙ্ক আমি তোমাকে একটু দেখায় রাখি, যেটা আসলে শর্টকাটে তুমি একটু দ্রুত করতে পারবা হ্রদের গভীরতা সম্পর্কে। তো দেখো যে হ্রদের গভীরতা রিলেটেড এই ম্যাথটা চলে আসতে পারে। কি বলছে যে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন 10 গুণ হয়। তাহলে আয়তন কত গুণ হচ্ছে? 10 গুণ হচ্ছে। বায়ুমণ্ডলের চাপ 10⁵ এটা সবাই জানি আমরা, হলে হ্রদের গভীরতা কত? তো দেখো এটা যেহেতু আয়তন n গুণ আছে, আয়তন n গুণ না হলে কিউব হইতো। তাহলে এখানে শর্টকাট সূত্রটা হচ্ছে n-1 10.2। আর যদি তোমার হচ্ছে যে আয়তন না হয়ে অন্যটা হইতো তাহলে হচ্ছে তোমার n কিউব হইতো, তো এটা বেশি আসে। তাহলে এখন তুমি কি করবা যে এই যে তুমি হচ্ছে যে কত 10 গুণ, তাহলে হচ্ছে 10 - 1 10.2। তাহলে এখন দেখো যে 9 10.2 তাহলে 990। আর হচ্ছে যে তোমার তাহলে হচ্ছে যে এটার অ্যান্সার হচ্ছে 91.4, বুঝছো, এত মিটার। তাই দেখো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে এই শর্টকাট সূত্রটা তুমি খেয়াল করো। এটা কিন্তু তোমার হচ্ছে যে আয়তনের গুণ বলছে, মানে আয়তন বুদবুদের আয়তন হচ্ছে এত গুণ। যদি আয়তন গুণ না বলতো তখন বলতো যে তোমার যে আয়তন না থেকে যদি ব্যাস থাকতো, বুঝছো, ধরো ব্যাস দ্বিগুণ বা 3 গুণ, হ্যাঁ মানে ব্যাসের সাথে যদি গুণ থাকতো তাহলে সে শর্টকাট সূত্রটা হইতো এরকম, এইচ মানে হচ্ছে n কিউব 1 10.2। বুঝতে পারছো? এটা এই দুটো শর্টকাট সূত্র। তাহলে একটা হচ্ছে এইচ, অর্থাৎ তুমি যখন দেখতে পাচ্ছ যে হচ্ছে যে আয়তন যখন গুণ থাকতে তখন n-1 কিন্তু, ঠিক আছে, 10.2। আর যখন ব্যাস থাকতেছে তখন হচ্ছে n কিউব -1 10.2। এই তো। এবার কিছু ফর্মুলা আছে, এটা একটু দেখো। যেমন দ্বিপারমাণবিক গ্যাস হইলে যেমন n মোলের গতিশক্তি হচ্ছে ইকে 5/2 nRT, প্রতি অণুর গড় গতিশক্তি হবে ইকে 5/2 কেটি, আর n মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে ইকে 3/2 nRT। তো এই জিনিসগুলো একটু দেখো। এই তো মোটামুটি যা পড়ানো হয়েছে এই কয়টা অধ্যায়ের জন্য এতটুকু ইনাফ। এরপরেও তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আজকে সম্ভবত 20 তারিখ হয়ে যাচ্ছে, এখনো 5 দিন সময় আছে। তোমরা আমাদের কোর্সের কিছু পিডিএফ আছে, স্পেশাল পিডিএফ এর সাথে এই যে ম্যারাথন ক্লাস লাইট, শুধু আমি তো ফিজিক্স দিলাম বাট অন্যান্য সবগুলোই দেওয়া হচ্ছে আর কি। তো তুমি কালেক্ট করতে চাইলে দেখো ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, তুমি ওইখান থেকে আসলে যোগাযোগ করে মানে কালেক্ট করতে পারো। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।